হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। সরি আমার দেরি হয়ে গেল একটু। ওয়ালাইকুম আসসালাম। না ভাই, ইটস ওকে, সমস্যা নেই ভাই। আমি আচ্ছা, স্ক্রিন শেয়ার দিয়ে জি দিচ্ছি। জি জি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা হচ্ছে আজকে স্পেশালিস্ট কানেকটিভ টিস্যু শুরু করব। ফার্স্টে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা পড়বো, সেটা হচ্ছে বোন। তো তাহলে আমরা শুরু করি। ফার্স্টে হচ্ছে যে বোন, যখন তোমাদেরকে মানে এই জিনিসটা কিন্তু খুবই মানে রিটেন ভাইভা অথবা মানে প্র্যাকটিক্যাল সবগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো ফার্স্টে বোন। তো ফার্স্টে হচ্ছে যে এটা ডেফিনিশনটা একটু বলে নি। আচ্ছা, আরেকটা জিনিস, এই বোনটা কিন্তু তোমরা হিস্টোলজিতেও আছে, আবার জেনারেল অ্যানাটমিতেও আছে। ঠিক আছে, তোমাদের হিস্টোলজিতে যা আমি তা পড়াবো, টাচ করব। জেনারেল অ্যানাটমিতে কিছু টপিক আছে, যেমন অসিফিকেশন, তারপরে হচ্ছে জয়েন্টস, তারপরে হচ্ছে মানে বোনের ব্লাড সাপ্লাই, এরকম আরো কিছু ছোটখাটো টপিক আছে যেগুলো আসলে পিওরলি হিস্টোলজির মধ্যে না, জেনারেটমির মধ্যে। আমি যদি সময় পাই ওগুলো টাচ করব, বাট ফার্স্ট এন্ড ফরমোস্ট আমরা হিস্টোটা কাভার করার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে বোনের ডেফিনিশনটা একটু জানি। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা ফার্স্ট অফ অল, এটা হচ্ছে একটা স্পেশালাইজড অ্যান্ড হাইলি ভাস্কুলার। শুধুমাত্র স্পেশালাইজড কানেকটিভ টিস্যু বললেই হবে না, তার সাথে এটা আরো অনেকগুলো অ্যাডজেক্টিভ বা বিশেষণ লাগাতে হবে। দিস ইজ আ স্পেশালাইজড হাইলি ভাস্কুলার অ্যান্ড মিনারেলাইজড কানেকটিভ টিস্যু। এই প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আমরা বুঝবো আস্তে আস্তে আজকের ক্লাসে। হুইচ ইজ লিভিং অ্যান্ড কনস্ট্যান্টলি চেঞ্জিং, হুইচ ইজ লিভিং অ্যান্ড কনস্ট্যান্টলি চেঞ্জিং অ্যান্ড ইট ফর্মস দ্য ফ্রেমওয়ার্ক অফ দ্য বডি। এই পুরোটাই হচ্ছে বোনের ডেফিনিশন। এটা কিন্তু শুধু হিস্টোতে না, এটা তোমাদের অ্যাজ এ হোল অ্যানাটমির ভাইভাতেও লাগবে। ওকে, তাহলে স্পেশালাইজড এন্ড হাইলি ভাস্কুলার এন্ড মিনারেলাইজড কানেকটিভ টিস্যু which is which is living and constantly changing and it forms the framework of the body. তারপরে জিজ্ঞেস করতে পারে তোমাদেরকে কেন, মানে এই যে বোন যে জিনিসটা, এটা তো দেখতে অনেকটা নির্জীব একটা স্ট্রাকচারের মতো লাগে, তাও তুমি কেন এটাকে কানেকটিভ টিস্যু মানে বলছো, অথবা তুমি কেন এটাকে একটা লিভিং জিনিস বলছো? আচ্ছা, লিভিং জিনিস বলছো কারণ এর মধ্যে সেল আছে, এর মধ্যে ব্লাড সাপ্লাই আছে, এর মধ্যে কনস্ট্যান্টলি রিমডেলিং হচ্ছে, এগুলোর জন্য বোন ইজ এ লিভিং টিস্যু। তারপরে ওয়াই ইজ বোন এ কানেকটিভ টিস্যু? যে কোনো টিস্যু কানেকটিভ টিস্যু হওয়ার শর্ত হচ্ছে ফার্স্টেই যে এখানে সেলুলার কম্পোনেন্টের তুলনায় এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স বেশি থাকতে হবে, এবং বোনেও তাই। সেল আছে ভেরি ফিউ, বাট এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স আছে অনেক বেশি। আচ্ছা, তাহলে আমরা এখন সরাসরি যে কোনো কানেকটিভ টিস্যুতে যেমন কম্পোজিশন যা হয়, আমরা কম্পোজিশন অফ বোনে চলে যাই। তাহলে তাহলে composition of bone, like any other connective tissue, bone is formed from cell and from extracellular matrix. ফার্স্টে সেল বলে নি, বোনে বেসিক্যালি 5 রকমের সেল দেখা যায়। প্রথম যে সেলগুলো, এটার নাম হচ্ছে অস্টিওপ্রোজেনিটর সেল। অস্টিওপ্রোজেনিটর সেল, ওদের আরেকটা নাম হচ্ছে অস্টিওজেনিক সেল। অস্টিওজেনিক সেল, these cells are derived from undifferentiated mesenchymal cell. এরপরে সেকেন্ড যে টাইপের সেল দেখা যায় সেটার নাম হচ্ছে অস্টিওব্লাস্ট। অস্টিওব্লাস্টের বেসিক্যালি ডিরাইভ ফ্রম অস্টিওপ্রোজেনিটর সেল। এরপরে যে সেল অস্টিওসাইট, এটা হচ্ছে সবচেয়ে নিউমারাস এবং সবচেয়ে অ্যাবান্ডেন্ট সেল অফ বোন। অস্টিওব্লাস্ট গুলা থেকে অস্টিওক্লাস্ট হয়, কিভাবে হয় আমরা দেখব। তারপরে যে টাইপের সেল, এটার নাম হচ্ছে বোন লাইনিং সেল। বোন লাইনিং সেল, বোন লাইনিং সেল হচ্ছে অস্টিওব্লাস্টের মানে অস্টিওব্লাস্ট থেকে যেমন অস্টিওসাইট আসে, তেমনি বোন লাইনিং সেলও আসে। এটা আমরা দেখব কিভাবে আসে বা জিনিসটা কি। আর 5 নাম্বার যে সেল, এটা হচ্ছে অস্টিওক্লাস্ট। এই সেলটা দেখো, এই 4টা সেল একই সিরিজ থেকে আগত, কিন্তু অস্টিওক্লাস্ট সেলটা আগত মানে এই 5টা হচ্ছে ফিক্সড সেল অফ দ্য বোন টিস্যু। এটা হচ্ছে ফ্রি সেল অথবা ওয়ান্ডারিং সেল অথবা ইমিগ্রেন্ট সেল।
It has come from monocyte of the blood, monocyte অথবা ম্যাক্রোফেজ অফ দ্য ব্লাড। ওকে, তাহলে এই হচ্ছে বেসিক্যালি 5 টাইপের সেল যা দেখা যায়। আচ্ছা, আর আমরা যদি ম্যাট্রিক্সের কথা চিন্তা করি, পুরো বনে ম্যাট্রিক্স আছে 2 রকম। একটা হচ্ছে অর্গানিক ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে ইনঅর্গানিক ম্যাট্রিক্স। অর্গানিক ম্যাট্রিক্স এবং ইনঅর্গানিক ম্যাট্রিক্স। আচ্ছা আচ্ছা, অর্গানিক ম্যাট্রিক্স হচ্ছে অল্প, 1/3 অফ দ্য টোটাল এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। বেশিরভাগই 2/3 হচ্ছে ইনঅর্গানিক ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, অর্গানিক ম্যাট্রিক্স কি কি? বেসিক্যালি ফাইবার এবং গ্রাউন্ড সাবস্টেন্স। এখানে কোন টাইপ ফাইবার মোস্ট অ্যাবান্ডেন্ট? এখানে হচ্ছে যে টাইপ 1 কোলাজেন ফাইবার সবচেয়ে বেশি অ্যাবান্ডেন্ট, এবং বেসিক্যালি টাইপ 1 কোলাজেন ফাইবারই হচ্ছে তোমার পুরো অর্গানিক ম্যাট্রিক্সের 95% তৈরি করে। বাকি অল্প কিছু থাকে, ওটা হচ্ছে গ্রাউন্ড সাবস্টেন্স, যার মধ্যে কি আছে? প্রোটিওগ্লাইকান আছে, গ্লাইকোপ্রোটিন। আচ্ছা, গ্লাইকোপ্রোটিন দুইটা ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অস্টিওনেকটিন আর একটা হচ্ছে অস্টিওক্যালসিন। অস্টিওনেকটিন, অস্টিওক্যালসিন। আচ্ছা আচ্ছা, আর ইনঅর্গানিক ম্যাট্রিক্সের মধ্যে কি আছে? বেসিক্যালি ক্যালসিয়াম এবং ফসফেটের একটা সল্ট, তার নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপাটাইট। ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপাটাইট, এটা হচ্ছে মেইন ইনঅর্গানিক ম্যাট্রিক্স। এটা সংকেতটা এরকম সিএ, সিএ দাঁড়াও আমি একটু দেখে বলছি, একটা মিনিট। এটা সংকেতটা হচ্ছে, হ্যাঁ, CA10 PO4 6 OH2। এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটা হচ্ছে মেইন পোর্শন অফ দ্য ইনঅর্গানিক ম্যাট্রিক্স, মেইন পোর্শন। এছাড়া আচ্ছা, এটা হচ্ছে একটা ক্রিস্টাল, বেসিক্যালি ক্রিস্টাল, এটা হচ্ছে একটা ক্রিস্টাল। এছাড়া নন ক্রিস্টালাইজড ফর্মেও ক্যালসিয়াম ফসফেট থাকতে পারে, নন ক্রিস্টালাইজড ফর্মে। এছাড়া থাকে কি? সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, সাইট্রিক সাইট্রেট থাকে, তারপরে বাইকার্বনেট থাকে, ইত্যাদি নানা রকম আয়ন থাকে, ঠিক আছে। এখন এই যে অর্গানিক ম্যাট্রিক্স, অর্গানিক ম্যাট্রিক্সের সোর্স কি? অর্গানিক ম্যাট্রিক্সের সোর্স হচ্ছে আর কিছু না, অস্টিওব্লাস্ট। যে কোনো টিস্যুর যে ব্লাস্ট সেলটা, সে হচ্ছে ওই টিস্যুর যে অর্গানিক মানে ম্যাট্রিক্স যেটা সেই জিনিসটা তৈরি করে। আচ্ছা, আর এই যে ইনঅর্গানিক ম্যাট্রিক্স, এগুলা কিন্তু বেসিক্যালি ডায়েট থেকে, আমরা যে খাই সেখান থেকে যায়, দেন নানাভাবে এগুলো বোনের ম্যাট্রিক্সে অ্যাকোমোডেট করে, বাট এগুলো সোর্স আলটিমেটলি ফ্রম ডায়েট। আচ্ছা, এই যে ইনঅর্গানিক ম্যাট্রিক্স, যে এটাই হচ্ছে বোনের ইউনিক ফিচার। কানেকটিভ টিস্যু হিসেবে বোনের ইউনিক ফিচার হচ্ছে যে এর একটা লার্জ এবং অ্যাবান্ডেন্ট ইনঅর্গানিক ম্যাট্রিক্স আছে। আচ্ছা, আর এই দুইটার আলাদা আলাদা পারপাস, এটা আমি আগের দিনই বলেছিলাম। তোমার অর্গানিক ম্যাট্রিক্সের পারপাস হচ্ছে, এটা হচ্ছে বোনকে রেজিলিয়েন্স দেয়, রেজিলিয়েন্স, অথবা একটা টেনসাইল স্ট্রেংথ দেয়, টেনসাইল স্ট্রেংথ। আর ইনঅর্গানিক ম্যাট্রিক্সের কাজ হচ্ছে, ইনঅর্গানিক ম্যাট্রিক্সের কাজ হচ্ছে এটা বোনকে রিজিডিটি এবং হার্ডনেস দেয়, এটা বোনকে রিজিডিটি এবং হার্ডনেস দেয়। ওকে, তাহলে এই হচ্ছে অল অ্যাবাউট দ্য কম্পোজিশন অফ দ্য বোন, ঠিক আছে। তো এরপর তোমাদের ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করবে, সেই কোয়েশ্চেনটা হচ্ছে যে, দেখো যে এই যে তুমি যে বললা যে বোনের 2 রকমের ম্যাট্রিক্স, তাহলে এই 2 রকমের ম্যাট্রিক্সের কাজ কি? হ্যাঁ, কাজ তো বললা। তারপরে অন্যভাবে জিজ্ঞেস করবে, যদি বনে ইনঅর্গানিক ম্যাট্রিক্স না থাকতো তাহলে বনটা কেমন হতো। দেখো আমরা কি বলেছি, বনে ইনঅর্গানিক ম্যাট্রিক্স না থাকলে জাস্ট টাইপ 1 কোলাজেন ফাইবার এবং গ্রাউন্ড সাবস্টেন্স থাকবে, ঠিক আছে। টাইপ 1 কোলাজেন ফাইবার আর কিসে কিসে আছে? এটা আছে টেন্ডনে, এটা আছে লিগামেন্টে, এটা আছে অ্যাপোনিউরোসিস ইত্যাদিতে। তো বেসিক্যালি ইনঅর্গানিক ম্যাট্রিক্স ইজ হোয়াট মেক্স দ্য বোন বোন। যদি এটা না থাকতো, শুধুমাত্র অর্গানিক ম্যাট্রিক্স থাকতো, ইফ অনলি অর্গানিক ম্যাট্রিক্স ওয়াজ ইন দ্য বোন, দেন the bone would be flexible, the bone would be very much flexible, okay. Flexible like tendon, okay. আচ্ছা, তারপর জিজ্ঞেস করতে পারে যে যদি
বনে শুধুমাত্র অর্গানিক মানে শুধু ইনঅর্গানিক কম্পোনেন্ট থাকতো তাহলেও তো হতো, কারণ তুমি তো বলছো যে ইট ইজ হোয়াট মেক্স দ্য বোন বোন। তাহলে বনে অর্গানিক ম্যাট্রিক্স থাকার দরকারটা কি? শুধু ইনঅর্গানিক থাকলে হবে না কেন? শুধু ইনঅর্গানিক থাকলে বোনটা প্রচুর হার্ড হবে, প্রচুর রিজিড হবে, নো ডাউট, বাট ইট উইল অলসো বি ভেরি মাচ ব্রিটল, খুবই ভঙ্গুর হবে, মানে একটা ধাক্কা খেলে মচকায় ভেঙে যাবে। কিন্তু আমাদের বোন তো তা হয় না, কনসিডারেবল অ্যামাউন্ট অফ ফোর্স ছাড়া বোন ফ্র্যাকচার হয় না। তাহলে অর্গানিক ম্যাট্রিক্স হচ্ছে যে টেনসাইল স্ট্রেংথটা দেয়, ওই টেনসাইল স্ট্রেংথের জন্য বোনের ব্রিটলনেসটা অ্যাবসেন্ট হয়ে যায়, ঠিক আছে? এরপরে জিজ্ঞেস করবে যে, এরপরে তোমাদের যে প্রশ্নটা জিজ্ঞেস করবে যে তোমরা তো হিস্টোলজিতে স্লাইড দেখো, এই যে বোন, এই বোনকে এভাবেই নিয়ে কি কোনোদিন হিস্টোলজিতে সেকশন তৈরি করা সম্ভব? আমরা কিন্তু হিস্টোলজি সেকশন করার কিছু স্টেপ জানি। ফার্স্টে একটা জিনিস, ফার্স্টে ওই টিস্যুটাকে ফার্স্টে কাটতে হয়, ঠিক আছে? কাটতে হয় ছোট ছোট পিসে, কাটতে হয়, কাট বা সেকশন, সেকশন করতে হয়। এটাকে কি বলে? এটাকে বলা হয় সেকশনিং অথবা কাটিং। এটা কি দিয়ে করে? এটা একটা মেশিন দিয়ে করে, মেশিনের নাম হচ্ছে মাইক্রোটোম। আমি কিন্তু বোন বলছি না, অন্য যে কোনো টিস্যু স্টেপ বলছি। তারপর কাটার পরে এই জিনিসটাকে কোনো একটা বায়োলজিক্যাল সাবস্টেন্সের সাথে এমবেড করে। এরপর স্টেপের নাম হচ্ছে এমবেডিং। এমবেড করে তারপর লাস্ট স্টেপ হচ্ছে স্টেইনিং। এটা বিভিন্ন স্টেইন দিয়ে স্টেইন করা হয়। তো কথা হচ্ছে যে বোন এতটাই শক্ত, বোনকে কিন্তু ট্র্যাডিশনাল যে টিস্যু কাটার মাইক্রোটোম সেটা দিয়ে কাটা যাবে না। এজন্য হিস্টোলজিস্টরা কি করে? হিস্টোলজিস্টরা দেখো, বনে অর্গানিক এবং ইনঅর্গানিক দুইটা ম্যাট্রিক্স না, হিস্টোলজিস্টরা কি করে দেখো, হিস্টোলজিস্টরা বনের যে জিনিসটার জন্য বনটা শক্ত হয়ে যাচ্ছে সেই জিনিসটাকে ফার্স্টে তারা মানে সামহাউ নষ্ট করে দেয়। কিভাবে নষ্ট করে? তারা বনটাকে ইমার্স করে রাখে কিছু ক্যালসিয়াম চিলেটিং এজেন্টে। ইমার্স মানে কি? চুবিয়ে রাখা। কিছু ক্যালসিয়াম চিলেটিং এজেন্টে চুবিয়ে রাখে, ক্যালসিয়াম চিলেটিং এজেন্ট। উদাহরণ কি? উদাহরণ তোমরা জানো, নাম শুনছো, ইডিটি, ইথিলিন ডাইঅ্যামাইন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, অথবা HNO3। এই দুটোতে রাখলে কি হয়? ডিক্যালসিফিকেশন হয়। ডিক্যালসিফিকেশন হলে তখন ইনঅর্গানিক ম্যাট্রিক্সটা নাই হয়ে যায়, শুধুমাত্র অর্গানিক ম্যাট্রিক্স থাকে, এবং তখন বোন বিকামস লাইক টেন্ডন, ঠিক আছে? তখন এটাকে ইজিলি কাটা যায়, কাটা যায়, এমবেড করা যায়, স্টেন করা যায়। তাহলে এটা হচ্ছে যে হাউ ইজ দ্য বোন প্রিপেয়ার্ড ফর হিস্টোলজিক্যাল স্টাডি। তাহলে বলবা যে ইট ইজ ইমার্জড ইনটু এ ক্যালসিয়াম চিলেটিং এজেন্ট সাচ এস EDTA or HNO3, then it undergoes decalcification, then it becomes very much soft like tendon, ঠিক আছে? তাহলে এই একটা এক্সাম্পল যে কিভাবে তুমি ইনঅর্গানিক ম্যাট্রিক্সটা রিমুভ করতে পারো। আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দিতে বলবে যে গিভ এন এক্সাম্পল হোয়ার দ্য অর্গানিক ম্যাট্রিক্স ক্যান বি রিমুভড। আমরা যখন বোনকে, সরি, হ্যাঁ, গিভ এন এক্সাম্পল হোয়ার দ্য অর্গানিক ম্যাট্রিক্স ক্যান বি রিমুভ, ঠিক আছে? অর্গানিক ম্যাট্রিক্স কিভাবে রিমুভ করতে পারি তার একটা এক্সাম্পল, অর্গানিক ম্যাট্রিক্স রিমুভ। এটা হচ্ছে যে তোমার বেসিক্যালি হোয়েন ইউ বার্ন দ্য বোন, ঠিক আছে? শ্মশানে তো তোমার বানানটা কি, যে বানানটা ভুলে গেছি, যাক, শ্মশানে যখন বোনস পোড়ানো হয় তখন কিন্তু অর্গানিক ম্যাট্রিক্সটা পুরোপুরি নাই হয়ে যায়, শুধুমাত্র রয়ে যায় ইনঅর্গানিক ম্যাট্রিক্স। তখন ওই বোনটা খুবই ভেরি মাচ ব্রিটল হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা বোনের কম্পোজিশন জানলাম এবং কোন কম্পোজিশনের পারপাস কি সেটাও জানলাম, ঠিক আছে? তাহলে আমরা এখন হচ্ছে কি জানবো? আমরা এখন জানবো যে এরপর হচ্ছে আমাদের নেক্সট ইম্পর্টেন্ট যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে হোয়াট ইজ পেরিঅস্টিয়াম, ঠিক আছে? সরি, দাঁড়া একটা মিনিট। আচ্ছা, আমরা এরপর জানবো যে আচ্ছা, বোনের কাভারিং, কাভারিং কি? পেরিঅস্টিয়াম, ঠিক আছে? তো পেরিঅস্টিয়ামটা, আচ্ছা, আমরা যদি একটা ট্র্যাডিশনাল লং বোন আঁকি, এই হচ্ছে একটা লং বোন, এই হচ্ছে এটার একটা এন্ড, এই হচ্ছে এটা শ্যাফট, এই হচ্ছে এটা আরেকটা এন্ড, ঠিক আছে? তো প্রত্যেকটা বোনে কিন্তু আর্টিকুলার সারফেস থাকে, যেই সারফেসে সে অন্য কোনো একটা বোনের সাথে লাগার উদ্দেশ্যে জয়েন্ট থাকে। তো একটা বোনের যেই অংশ জুড়ে একটা জয়েন্ট থাকে ওই অংশটাকে বলা হয় বোনের আর্টিকুলার সারফেস।
সাপোজ এই বোনের এই দুইটা অংশ হচ্ছে তার আর্টিকুলার সারফেস, এখানেই সে তার অ্যাডজাসেন্ট কোনো বোনের সাথে জয়েন হচ্ছে। তো এই যে আর্টিকুলার সারফেস বললাম, এই আর্টিকুলার সারফেস বাদে বোনের আর বাকি যত সারফেস আছে এই অংশটা কভার করে রাখে পেরিওস্টিয়াম নামে একটা জিনিস। পেরিওস্টিয়াম নামে একটা জিনিস, এই যে যেটা আমি ভায়োলেট দিয়ে আঁকছি, এটা হচ্ছে যে এই বোনকে কভার করে রাখে এভরিওয়্যার অন ইটস এক্সটার্নাল সারফেস এক্সেপ্ট দ্য আর্টিকুলার সারফেস। তাহলে আবার পেরিওস্টিয়ামের, আচ্ছা আমরা তাহলে একটা সংজ্ঞা একটু বলি, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ পেরিওস্টিয়াম, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। ইট ইজ এ ফাইব্রো ভাস্কুলো cellular layer which covers the entire external surface of the bone, entire external surface of the bone except the articular surface. ঠিক আছে, এই সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট, বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা মনে রাখাটা খুবই সহজ। ইট ইজ এ ফাইব্রো, 2 নম্বর ভাস্কুলো, 3 নম্বর সেলুলার লেয়ার which covers the entire external surface of the bone except the articular surface. ঠিক আছে, তাহলে এই হচ্ছে ডেফিনিশন অফ পেরিওস্টিয়াম। তোমরা মনে এখান থেকে নিশ্চয়ই একটা জিনিস অলরেডি বুঝে ফেলেছো যে পেরিওস্টিয়ামের লেয়ার হচ্ছে তিনটা, একটা হচ্ছে ফাইব্রাস লেয়ার, একটা হচ্ছে ভাস্কুলার লেয়ার, একটা হচ্ছে সেলুলার লেয়ার। ঠিক আছে, দেখো ঠিকই আছে এটাই। ফ্রম আউটসাইড টু ইনসাইড, ফ্রম আউটসাইড টু ইনসাইড পেরিওস্টিয়াম has 3 layers: outer fibrous, outer fibrous, তারপর হচ্ছে মিডল ভাস্কুলার এবং ইনার সেলুলার, ইনার সেলুলার লেয়ার। ঠিক আছে, তাহলে আমরা একটু তাহলে একটা স্ট্রাকচারটা একটু দেখি। ফার্স্টে কোন লেয়ারে কি থাকে, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে আমরা ফাইব্রাস লেয়ার নিয়ে বলি। ফাইব্রাস লেয়ারে কি থাকে? ফাইব্রাস লেয়ারে থাকে হচ্ছে তোমার টাইপ 1 কোলাজেন ফাইবার, এই জন্য এটার নাম ফাইব্রাস লেয়ার। এবং বেসিক্যালি this fibrous part is a dense irregular connective tissue. ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমি একসাথে কাজও বলে দিই। এই লেয়ার, এটার কাজটা আসলে কি? যেহেতু ফাইবার আছে, টাইপ 1 কোলাজেন ফাইবার যেহেতু খুবই রিজিড একটা ফাইবার, তাহলে ইট প্রোটেক্টস দ্য আন্ডারলাইং বোন। তাহলে এই লেয়ারের জন্যই পেরিওস্টেমের প্রোটেক্টিভ ফাংশনটা সম্ভব হয়। ইট প্রোটেক্টস দ্য আন্ডারলাইং বোন। এরপরের কাজ কি? ইট মেইনটেইনস দ্য শেপ অফ দ্য বোন, মেইনটেইনস শেপ অফ দ্য বোন। আর এরপরের কাজ হচ্ছে মানে মানে এই লেয়ারেই বেসিক্যালি মাসেল, টেন্ডন, অ্যাপোনিউরোসিস, লিগামেন্ট এসে অ্যাটাচ করে। তাহলে দিস লেয়ার প্রোভাইডস অ্যাটাচমেন্ট টু ভেরিয়াস সাবস্টেন্সেস সাচ এস টেন্ডন, লিগামেন্ট, মাসেল, অ্যাপোনিউরোসিস। ওকে, ঠিক আছে। আচ্ছা, বেসিক্যালি আসলে মাসেল কখনোই ডিরেক্টলি লাগে না, মাসেল অলওয়েজ আইদার টেন্ডন হয়ে অথবা আইদার অ্যাপোনিউরোসিস হয়ে লাগে আর কি। তাহলে ফাইব্রাস লেয়ারের কাজ হচ্ছে এটাই। এরপর মিডল ভাস্কুলার লেয়ারের কাজ কি? এই লেয়ারে হচ্ছে যে ব্লাড ভেসেল আছে, আর কিছু না, নো ব্রেইনার, এখানে অনেকগুলো ব্লাড ভেসেল আছে এবং এই ভেসেল গুলোকে বলা হয় পেরিঅস্টিয়াল ভেসেলস। পেরিঅস্টিয়াল ভেসেলস, পেরিঅস্টিয়াল ভেসেলের কাজ কি? সোজা কথা, প্রোভাইডস নিউট্রিশন টু দ্য আন্ডারলাইং বোন, প্রোভাইডস নিউট্রিশন টু দ্য আন্ডারলাইং বোন। আচ্ছা, এটা যখন বলবে তখন জিজ্ঞেস করবে, সাপোজ এই হচ্ছে একটা বোন, দেখো একটা বোনকে তো আমি যদি ক্রস সেকশন করি, এই হচ্ছে আউটার পার্ট, এই হচ্ছে ইনার পার্ট, আর এর মধ্যে মেডুলারি ক্যাভিটি। তোমাকে জিজ্ঞেস করবে কি বোনের ব্লাড সাপ্লাইটা বলো, তুমি কি বলবা যে বোনের ব্লাড সাপ্লাই 2 ভাগে ভাগ করা যায়, আউটার 1/3 এবং ইনার 2/3। আউটার 1/3 এর সাপ্লাই আসে এই যে পেরিঅস্টিয়াল ভেসেল থেকে, দ্য পেরিঅস্টিয়াম দ্যাট কভারস দ্য বোন, পেরিঅস্টিয়াল ভেসেল। এবং এই পেরিঅস্টিয়াল ভেসেল কোন লেয়ারে থাকে? পেরিঅস্টিয়ামের মিডল ভাস্কুলার লেয়ারে। আর ইনার 2/3 এর সাপ্লাই আসে নিউট্রিয়েন্ট আর্টারি থেকে। নিউট্রিয়েন্ট আর্টারি, নিউট্রিয়েন্ট আর্টারি হচ্ছে ইট ইজ অ্যান আর্টারি দ্যাট ডিরেক্টলি pierces the bone and provides nutrition to the bone.
তাহলে বোনের ব্লাড সাপ্লাই কেমন? আউটার 1/3 আসে থেকে ফ্রম দ্য পেরিওস্টিয়াল ভেসেল, আর ইনার 2/3 সাপ্লাই আসে ফ্রম দ্য নিউট্রিয়েন্ট আর্টারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মিডল ভাস্কুলার লেয়ারের কাজটা বুঝলাম যে মিডল ভাস্কুলার লেয়ারে কি আছে, ব্লাড ভেসেল আছে, এগুলোকে বলে পেরিওস্টাল ভেসেল। এগুলো কাকে সাপ্লাই দেয়? এগুলো হচ্ছে যে তোমার আউটার 1/3 অফ দ্য আন্ডারলাইং বোনকে সাপ্লাই দেয়, আউটার 1/3 অফ দ্য আন্ডারলাইং বোন। আর 3 নাম্বার যে লেয়ার, 3 নাম্বার লেয়ারের নাম হচ্ছে ইনার সেলুলার লেয়ার। যেহেতু এখানে নাম সেলুলার লেয়ার, সেহেতু এখানে নিশ্চয়ই কিছু সেল আছে। তাহলে কি কি সেল আছে এখানে? এখানে বেসিক্যালি সবচেয়ে বেশি যে সেলটা পাওয়া যায় এটার নাম হচ্ছে অস্টিওপ্রোজেনিটর সেল, অস্টিওপ্রোজেনিটর সেল। এছাড়া অস্টিওব্লাস্ট পাওয়া যায় এবং বোন লাইনিং সেল পাওয়া যায়। সবচেয়ে বেশি পাওয়া যায় অস্টিওপ্রোজেনিটর সেল। তাহলে অস্টিওপ্রোজেনিটর সেলের কাজ যখন আমরা একটু পরে পড়বো, আমরা দেখবো যে যখন বোনের কোনো গ্রোথ দরকার হয়, রিমডেলিং দরকার হয় অথবা ফ্র্যাকচার রিপেয়ারের দরকার হয়, তখন অস্টিওপ্রোজেনিটর সেল gives rise to osteoblast, এবং এই অস্টিওব্লাস্টে কিন্তু বেসিক্যালি ম্যাট্রিক্স তৈরি করে, অর্গানিক ম্যাট্রিক্স, এবং ম্যাট্রিক্সের মিনারেলাইজেশন ইনিশিয়েট করে। মিনারেলাইজেশন মানে কিছু না, ইনকর্পোরেশন অফ ইনঅর্গানিক কম্পোনেন্টস ইনটু দ্য ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্সটাকে মানে ম্যাট্রিক্সটার সাথে ইনঅর্গানিক কম্পোনেন্ট গুলা লাগানো, যাক ওগুলো আমরা পরে পড়বো না। তাহলে ইনার সেলুলার লেয়ারের কাজটা কি? ডিরেক্টলি it houses osteoprogenitor cell which in times of need and growth and repair give rise to osteoblast and causes growth of bone. ঠিক আছে, তাহলে এই হচ্ছে, আমি কিন্তু 3টা লেয়ারের নাম বললাম, 3টা লেয়ারে কি থাকে সেটা বললাম, এবং 3টা লেয়ারের কাজ বললাম। তো এখন কেউ যদি জিজ্ঞেস করে তোমাদেরকে যে পেরিওস্টেমের কাজ কি, তোমরা জাস্ট সিরিয়ালি 3টা লেয়ারের কাজ আলাদা করে বলবা, এটাই অ্যাজ হোল পেরিওস্টেমের কাজ। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আজান দিচ্ছে, আমি একটু 1 মিনিট ইয়ে করতেছি। আচ্ছা, তোমরা আমাকে কেউ কোনো প্রশ্ন জিজ্ঞেস করছো না, আমি জানি না আসলে তোমরা ফলো করছো কিনা। প্রশ্ন জিজ্ঞেস করতে পারো তোমরা যে কোনো সময়, ঠিক আছে? আমি আলাদা করে টাইমার দিচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পেরিওস্টিয়ামটা পড়লাম। এখন আমরা তাহলে বোনের সেলগুলো, আচ্ছা আমরা আজকে যেভাবে পড়বো, আমরা এখন একাধারে অস্টিওপ্রোজেনিটর সেল, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট এগুলোর ফাংশন পড়বো। আমরা এগুলো সম্পর্কে জানবো। তারপর আমরা 2টা মেকানিজম পড়বো, কিভাবে মিনারালাইজেশন অফ ম্যাট্রিক্স হয় এবং কিভাবে অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট এবং অস্টিওক্লাস্টের মধ্যে ইন্টার কমিউনিকেশন হয়ে বোনের রিমডেলিং এবং বোনের গ্রোথ হয়। আর লাস্টে আমরা পড়বো মানে ক্লাসিফিকেশন, হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ বোন। তাহলে এই স্টাইলে আমরা পড়বো আর কি। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমরা ফার্স্টে যে সেলটা সম্পর্কে জানবো, এটার নাম হচ্ছে অস্টিওপ্রোজেনিটর সেল, অস্টিওপ্রোজেনিটর সেল। ঠিক আছে, আচ্ছা এটা কোথা থেকে আসছে? derived from undifferentiated mesenchymal cell। আচ্ছা,
এরপরে তোমাদের যেটা জানতে হবে যে এটার লোকেশনটা কোথায়। আমরা মাত্রই কিন্তু বললাম যে ইনার সেলুলার লেয়ার অফ পেরিওস্টেম, তাই না? ইনার সেলুলার লেয়ার অফ পেরিওস্টেম। এছাড়া তোমরা আরেকটা জিনিস হয়তো শুনে থাকবা যে বোনের সবচেয়ে, দেখো এই হচ্ছে একটা বোন, এই বোনটা কিন্তু একটা ফাঁপা স্ট্রাকচার। ফাঁপা কেন? কারণ ভিতরে কি আছে? ভিতরে মেডুলারি ক্যাভিটি আছে, বোন ম্যারো। ওকে, তো সবচেয়ে বাইরে আছে পেরিওস্টিয়াম, আর এই জায়গাটাতে আছে এন্ডোঅস্টিয়াম। ঠিক আছে, তো বেসিক্যালি এটা যেরকম পেরিওস্টিয়ামে থাকে, ঠিক একইভাবে অস্টিওপ্রোজেনিটর সেলটা এন্ডোঅস্টিয়ামেও থাকে। এরপর দুইটা ওয়ার্ড বলবো, এই ওয়ার্ডটা তোমরা শুনছো আগেই, আমি এখনই এটা ব্যাখ্যা করব না, একটু পরে ব্যাখ্যা করব। আচ্ছা, হ্যাভার্সিয়ান ক্যানালে থাকে এবং ভকম্যানস ক্যানালে থাকে। এগুলো আমি একটু পরে ব্যাখ্যা করব জিনিসগুলো কি। তোমরা নিশ্চয়ই জানো অলরেডি, আমি এখন আর একটু বলছি না, এখন আমি অ্যাজ এ হোল সেলগুলোর কাজটা বলবো তারপরে। আচ্ছা, তাহলে ইনার সেলুলার লেয়ার অফ পেরিওস্টেমে থাকে, এন্ডোস্টিয়ামে থাকে, হ্যাভার্সিয়ান ক্যানাল এবং ভকম্যানস ক্যানালে থাকে। আচ্ছা, ফাংশন কি? ফাংশনটা খুবই ইজি। বেসিক্যালি অস্টিওপ্রোজেনিটর সেল is differentiated into osteoblast when একটা হচ্ছে যে ইন্ট্রাইউটেরাইন লাইফে, যখন মানে বেসিক্যালি ইন্ট্রাইউটেরাইন লাইফ থেকে শুরু করে আনটিল বোন গ্রোথ অকার্স। তোমরা নিশ্চয়ই বোন গ্রোথ পড়ছো যে কিছু কিছু বোনের ক্লোজার হয় 14 বছর বয়সে, কিছু 15 বছর বয়সে, আবার কিছু 25 বছর বয়সে। সো আনটিল আ বোন ইজ গ্রোয়িং, ওই পুরোটাকে বলা হয় গ্রোথ পিরিয়ড। সো পুরো গ্রোথ পিরিয়ডেই তোমার অস্টিওপ্রোজেনিটর সেলের কাজ হচ্ছে টু ডিফারেন্সিয়েট ইনটু অস্টিওব্লাস্ট। এছাড়া আফটার দ্য গ্রোথ পিরিয়ড হ্যাজ এন্ডেড, তারপরের কোনো কাজ থাকে। যখন দেয়ার ইজ এনি ফ্র্যাকচার, তখন তো বোনের রিপেয়ারের দরকার হয় তখন। এছাড়া ডে টু ডে যে রিমডেলিং দরকার হয় ডে টু ডে, ওইটার জন্য কিন্তু অস্টিওপ্রোজেনিটর সেল ডিফারেন্সিয়েট হয় অস্টিওব্লাস্টে। তাহলে বেসিক কাজ কি? বেসিক কাজ হচ্ছে ডিফারেন্সিয়েটস ইনটু অস্টিওব্লাস্ট এন্ড হেল্পস উইথ বোন গ্রোথ এন্ড রিমডেলিং। কখন? ডিউরিং গ্রোথ পিরিয়ড, ডিউরিং ফ্র্যাকচার রিপেয়ার। ঠিক আছে। আচ্ছা, এটা তোমার আনডিফারেন্সিয়েট মানে এই সেলটার স্ট্রাকচার নিয়ে আমি আর কিছু বলছি না, এই সেলের স্ট্রাকচারটা তোমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না এবং এটা আঁকতেও হবে না। বেসিক্যালি তোমার এটা হচ্ছে তোমার একটা এরকম ইররেগুলার টাইপ অফ সেল, যার মধ্যে তোমার সাইটোপ্লাজম আছে এবং নিউক্লিয়াস আছে, কিন্তু এছাড়া এটার আর কোনো কনসপিকিউয়াস কোনো বর্ণনা নেই। ওকে, আচ্ছা, তারপর আমি বলবো হচ্ছে এখন আসো ইম্পর্টেন্ট অস্টিওব্লাস্ট। ঠিক আছে, আচ্ছা, ফার্স্টে বলে নি লোকেশনটা কোথায়। লোকেশনটা কোথায়? একটা জিনিস একটু দেখো তোমরা, সাপোজ এই হচ্ছে পেরিওস্টিয়ামটা, সরি এই হচ্ছে বোনের আউটার সারফেসটা, আর এই হচ্ছে তোমার এর মধ্যে থাকে মেডুলারি ক্যাভিটি। ঠিক আছে, তো পেরিওস্টিয়ামটা দেখো এভাবে থাকে তো, তাই না? তো পেরিওস্টিয়ামটা থেকে কোন সেলটা অস্টিওব্লাস্টের জন্ম দেয়? অস্টিওপ্রোজেনিটর সেল জন্ম দিয়ে এটা এই বোনটাকে কোথায় পাঠায় দেয়? একদম সরি, এটা তাহলে অস্টিওব্লাস্টটা কোথায় থাকে? এটা একদম সারফেস অফ দা বোনে থাকে। কোন সারফেসে? অন দা ফর্মিং সারফেস অফ দা বোন। ফর্মিং সারফেস, যে সারফেসে রিমডেলিং হচ্ছে এটা ঠিক সেখানেই থাকে। আর যদি অ্যাজ এ হোল তোমাদেরকে জানতে চাই যে কোথায় থাকে অস্টিওব্লাস্ট, তোমরা বলবা যে ইট লাইজ এট দ্য মোস্ট সুপারফিশিয়াল সারফেস অফ দ্য বোন জাস্ট আন্ডারনিথ দ্য পেরিওস্টিয়াম। At the most superficial part of the bone just underneath the periosteum, অথবা it is situated at the forming surface of the bone. তাহলে আমরা একটু স্ট্রাকচারটা দেখি। এই সেলটা বেসিক্যালি একটা কিউবয়েডাল অথবা একটা কলামনার সেল রাফলি, এবং এখানে এরকম দাঁড়াও আরেকটু, এখানে অনেকগুলো এরকম ইররেগুলার কিছু সাইটোপ্লাজমিক প্রসেস থাকে, কিছু ইররেগুলার সাইটোপ্লাজমিক প্রসেস থাকে, এবং লাইক এনি আদার ব্লাস্ট সিরিজ সেল এটাও একটা প্রোটিন সিনথেসাইজিং সেল। কারণ কি? কারণ এখান থেকে ক্রমাগত ফাইবার, টাইপ 1 কোলাজেন ফাইবার এবং গ্রাউন্ড সাবস্টেন্স, নানা রকম এনজাইম তৈরি হচ্ছে। সো নিউক্লিয়াস তো ফার্স্টে তোমার আঁকবাই, এটার সাইটোপ্লাজমটা হবে তোমার একটু বেজোফিলিক সাইটোপ্লাজম, কারণ প্রচুর পরিমাণে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে। ওকে, যে কোনো প্রোটিন সিনথেসিস সেলের ক্যারেক্টারই ওরকম হয়ে থাকে যে এখানে প্রচুর পরিমাণে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে।
আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এটার স্ট্রাকচারটা কি হবে? এটা হচ্ছে একটা লার্জ সেল, লার্জ একটা সেল। স্ট্রাকচারটা অনেকটা কিউবয়েডাল বা কলামনার, কিছু ইররেগুলার প্রসেস থাকবে এবং এটা একটা বেজোফিলিক সেল হবে যেহেতু প্রোটিন সিনথেসাইজিং সেল। আচ্ছা তাহলে ফাংশনটা পড়ি। ফাংশনটা তাহলে একটু বলি, এটার ফাংশনটা হচ্ছে কি? ফার্স্ট অফ অল খেয়াল রাখবা, এটার ফাংশন হচ্ছে ম্যাট্রিক্স তৈরি করা, ম্যাট্রিক্স তৈরি করা, ঠিক আছে? সিনথেস, এখন ম্যাট্রিক্স কয় রকম? অর্গানিক ম্যাট্রিক্স এবং ইনঅর্গানিক ম্যাট্রিক্স। দেখো ফার্স্টে যখন অস্টিওব্লাস্ট তার কাজ শুরু করে, সে ফার্স্টে তোমার জাস্ট গ্রাউন্ড সাবস্টেন্স এবং টাইপ 1 কোলাজেন ফাইবার তৈরি করে, টাইপ 1 কোলাজেন ফাইবার এগুলো তৈরি করে এগুলো তার চারপাশে রিলিজ করে দেয়, তার নিচে রিলিজ করে দেয়। বাট দিস থিং ইজ নাও, বাট এইখানের যেই জায়গাটুকুতে সে নতুন করে তৈরি করলো, এই জায়গাটুকুর ম্যাট্রিক্সটা এখন পিউরলি অর্গানিক ম্যাট্রিক্স, পিউরলি অর্গানিক ম্যাট্রিক্স। এবং এই পিউরলি অর্গানিক ম্যাট্রিক্স where there is not yet any inorganic matrix, এটাকে বলা হয় অস্টিওয়েড। অস্টিওয়েড, তাহলে অস্টিওয়েড কি? It is a purely organic matrix which is not yet inorganic, মানে এখানে এখন পর্যন্ত কোনো ইনঅর্গানিক সাবস্টেন্স আসেই নাই। এরপর অস্টিওব্লাস্ট কি করবে দেখো, অস্টিওব্লাস্ট এরপর তোমার দুইটা জিনিস মানে রিলিজ করে। একটা হচ্ছে অস্টিও, আচ্ছা দেখো এই গ্রাউন্ড সাবস্টেন্সে একটা আছে, এক প্রকার গ্লাইকোপ্রোটিন আছে যার নাম হচ্ছে অস্টিও ক্যালসিন, দিস উইল বাইন্ড ক্যালসিয়াম আয়ন। এবং অস্টিওব্লাস্ট আরেকটা এনজাইম রিলিজ করবে যার নাম হচ্ছে অ্যালকালাইন ফসফেটেজ, দিস উইল ইনক্রিজ কনসেন্ট্রেশন অফ ফসফেট ইন দ্যাট এরিয়া। এই যে ক্যালসিয়াম বাইন্ড করলো আর ফসফেট ইনক্রিজ করলো ওই জায়গায় কনসেন্ট্রেশন, এই দুটো একসাথে তৈরি করবে ক্যালসিয়াম হাইড্রোক্সি অ্যাপাটাইট ক্রিস্টাল, and this will become incorporated, this will become incorporated with the organic matrix. এই যে ইনকর্পোরেশন, এই যে তোমার ক্যালসিয়াম এবং ফসফেট সল্ট যে অর্গানিক ম্যাট্রিক্সের সাথে ইনকর্পোরেটেড হচ্ছে, এই পুরো প্রসিডিউরটাকে এক কথায় বলা হয় মিনারালাইজেশন অফ ম্যাট্রিক্স, মিনারালাইজেশন অথবা ক্যালসিফিকেশন অফ ম্যাট্রিক্স, ক্যালসিফিকেশন অফ ম্যাট্রিক্স। তাহলে এটার এক নাম্বার কাজ হচ্ছে ইট সিনথেসাইজ এন্ড সিক্রেটস অর্গানিক ম্যাট্রিক্স অর অস্টিওয়েড। দুই নাম্বার it also initiates the procedure of mineralization or calcification of matrix, অথবা it also stimulates calcification অথবা mineralization of matrix। তাহলে এর বেসিক কাজ হচ্ছে দুইটা, সিনথেসিস এন্ড সিক্রেশন অফ ম্যাট্রিক্স, এবং দুই নাম্বার মিনারালাইজেশন অথবা ক্যালসিফিকেশন অফ দ্য ম্যাট্রিক্স। আর মিনারালাইজেশন অথবা ক্যালসিফিকেশন মানে কি? টু বাইন্ড ক্যালসিয়াম এন্ড ফসফেট, convert them into calcium phosphate salt, calcium hydroxyapatite, and incorporation of it with the organic matrix। এই পুরোটাকে বলা হচ্ছে ক্যালসিফিকেশন অফ ম্যাট্রিক্স অথবা মিনারালাইজেশন অফ ম্যাট্রিক্স। এরপর অস্টিওব্লাস্টের পারপাস সার্ভ হয়ে গেল, ধরো তার যতটুকু গ্রোথ করার কথা ছিল সে ততটুকু করে ফেললো, পারপাস সার্ভড। পারপাস যখন সার্ভড হয়ে যায় তখন তার তিন রকম ফেট হতে পারে, ফেট অফ অস্টিওব্লাস্ট। নাম্বার 1 ফেট হচ্ছে it may become flattened and remain at the surface of the cell, sorry bone, it become flattened and remain at the surface of the bone. This cell will then be called bone lining cell, bone lining cell. দুই নাম্বার ফেট হচ্ছে মানে it can continue তোমার it can continue gathering mineralized matrix around it। দেখো সে কিন্তু ম্যাট্রিক্স সিনথেসিস করতেছে, করে করে ওটাকে মিনারালাইজেশন করতেছে, সো সে কিন্তু চাইলেই তার নিজেকে এর মধ্যে সারাউন্ড করে ফেলতে পারে। ইট ক্যান কন্টিনিউ গ্যাদারিং মিনারালাইজড ম্যাট্রিক্স and surround itself inside its own creation, and surround itself inside its own creation।
যখন এরকম হবে, then these cells become metabolically inactive, and then we call it osteocyte. আমরা একটু পরে পড়বো osteocyte নিয়ে। তাহলে এক নাম্বার ফেট হচ্ছে যে এটা বোনের সারফেসে রয়ে যেতে পারে অ্যাজ বোন লাইনিং সেল। 2 নম্বর হচ্ছে এটা সারফেসে না থেকে চারপাশে ম্যাট্রিক্স তৈরি করতে 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 তাকে নিজেকে সারাউন্ড করে ফেললো, এবং এর মধ্যে সে তখন রিমেইন হইলো অস্টিওসাইট হিসেবে, হুইচ ইজ এ মেটাবলিক্যাল ইনঅ্যাক্টিভ ফর্ম। আর থার্ড ফেট হচ্ছে ইট উইল আন্ডারগো অ্যাপোপ্টোসিস, মানে এটার আর কোনো দরকার নেই, সো এটা মারা যাবে, সেলটা মারা যাবে, আন্ডারগো অ্যাপোপ্টোসিস। এবং দিস ইজ দ্য মোস্ট কমন ফেট, ওকে। তাহলে দিস ইজ অল অ্যাবাউট অস্টিওব্লাস্ট। আচ্ছা আচ্ছা, এখন তোমাদের কনফিউশন হতে পারে যে অস্টিওয়েড কি, অস্টিওন কি। আমি যেটা বললাম যে নিউলি সিনথেসাইজড অর্গানিক ম্যাট্রিক্স হুইচ হ্যাজ নট বিন ক্যালসিফাইড অথবা মিনারেলাইজড ইয়েট ইজ কল্ড অস্টিওয়েড। আর অস্টিওন কিছু না, অস্টিওন হচ্ছে হ্যাভারশিয়ান সিস্টেমের যে ইউনিট, ওইটাকে বলা হয় অস্টিওন। এই হ্যাভারশিয়ান সিস্টেমটা আমরা পড়বো একটু পরে। তাহলে এই হচ্ছে অস্টিওয়েড আর অস্টিওনের মানে ক্লারিফিকেশন, ঠিক আছে। এখন আমরা অস্টিওসাইট পড়ি, তাহলে অস্টিওসাইট পড়ি, ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে একটা ছবি দেখাই ফার্স্টে, আমি একটু দাঁড়াও। বেসিক্যালি এটা জাঙ্কুরের একটা ছবি, দেখো। ওরা ফার্স্টে তোমার একদম বাইরে থেকে আসছে আর কি। এই হচ্ছে একটা বন, এই বনকে ওরা হচ্ছে এরকম করে কাটছে, কাটার পর ওরা দেখানোর চেষ্টা করছে যে এখানে কি থাকে। দেখো, এই হচ্ছে তোমার এই দিকটাতে থাকবে মেডুলারি ক্যাভিটি, আর এই যে লাইনিংটা, এটা লাইনিংটা হচ্ছে এন্ডোঅস্টিয়াম, আর বাইরে যে লাইনিং এটার নাম হচ্ছে পেরিঅস্টিয়াম, ঠিক আছে। পেরিঅস্টিয়ামের লেয়ার গুলো দেখাইছে। আচ্ছা, একটা জিনিস বলা হয় নাই, পেরিঅস্টিয়ামের সবচেয়ে ইনার লেয়ার আর বোনের সবচেয়ে আউটার লেয়ারের মধ্যে একটা কানেক্টিং ফাইবার থাকে। এই কানেক্টিং ফাইবারের নাম হচ্ছে শার্পিস ফাইবার। এটা বেসিক্যালি ইট অ্যাঙ্করস দ্য পেরিঅস্টিয়াম টু দ্য আন্ডারলাইং বোন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমরা বনে কি দেখা যাচ্ছে, দেখো। আমি একটু জুম করি, দেখো আমি লাল, আমি একটু ইঙ্ক দিয়ে একটু মার্ক করছি, একটু দেখো তোমরা। ফার্স্টে এরকম অনেকগুলো এরকম মানে সার্কামফারেন্সিয়াল লেয়ার থাকে, বাট এর মধ্যে দেখো গোল 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 অনেকগুলো এরকম ইউনিট দেখা যাচ্ছে। হ্যাঁ, গোল গোল অনেকগুলো ইউনিট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই যে গোল গোল ইউনিট গুলা, এই এক একটা ইউনিটকে বলা হয় এক একটা হ্যাভারশিয়ান সিস্টেম অথবা এক একটা অস্টিওয়েড। আচ্ছা, আর এক একটা অস্টিওয়েডকে তারা একটু বড় করে দেখিয়েছে এইভাবে, দেখো এর এর মানে এটা তোমরা ইন্টারমিডিয়েট থেকে জানো। এক একটা হ্যাভারশিয়ান সিস্টেমে সবচেয়ে মাঝখানে থাকে একটা সেন্ট্রাল ক্যানাল, যেখানে থাকে একটা ভেইন, একটা আর্টারি, একটা নার্ভ। আর সেন্ট্রাল ক্যানালকে ঘিরে অনেকগুলো অনেকগুলো বৃত্তাকার সমকেন্দ্রিক অনেকগুলো লেয়ার থাকে। প্রত্যেকটা লেয়ারকে কি বলা হয়? ল্যামেলা। এবং এই ল্যামেলা গুলাতে কি থাকে? একটা গর্ত থাকে, এই গর্তের নাম হচ্ছে ল্যাকুনা। এবং ল্যাকুনার মধ্যে কি থাকে? একটা সেল থাকে, সেলের নাম হচ্ছে অস্টিওসাইট। দেখো, এই হচ্ছে বোনের সারফেস, দেখো এই হচ্ছে সারফেস অফ দ্য বোন। এই জায়গাতে হচ্ছে অস্টিওব্লাস্ট গুলো ফার্স্টে আসে, এসে 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 সে নতুন করে বোন তৈরি করে তার আন্ডারনিথে। তৈরি করতে করতে কোন একটা অস্টিওব্লাস্ট তার চারপাশে কিছু ম্যাট্রিক্স দ্বারা সারাউন্ডেড হয়ে এরকম একটা অস্টিওসাইটে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা এই পর্যন্ত এটাই বললাম। এখন তাহলে আমরা আমাদের আগের ডিসকাশনে ফিরে যাই আবার। আচ্ছা, তাহলে ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া বোন ফ্লুইড বলতে কি বোঝায়? বোন ফ্লুইড? হ্যাঁ, বোন ফ্লুইড বলতে কি বোঝায় এটা তো আমার ঠিক জানা নেই, আমি শুনি নাই, আমি বইও পাইনি। এটা কোথায় পেয়েছো? ভাইয়া হচ্ছে ফিজিওলজি কোর্স করতেছি যে আমরা, ফাইদ ভাইয়ার। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, উনি হচ্ছে গতকালকে একটু ক্লাস হলো তো ওখানে বলছিলেন। আচ্ছা, আমাকে একটু বলো তো পুরো বাক্যটা কি বলেছে আর সাথে রিলেটেড, তাহলে হয়তো আমি একটু বলতে পারবো। মানে হচ্ছে ভাইয়া বলছিল যে বোনের যে ফ্লুইড থাকে সেই ফ্লুইড থেকে মানে ওই যে যখন হচ্ছে বোন রিজর্পশন হয়
হ্যাঁ 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 বোন রিজর্পশনের সময় যে বোন ফ্লুইড থাকে, সেই ফ্লুইড দিয়ে হচ্ছে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সে ক্যালসিয়ামটা হচ্ছে রিলিজ হয়। মানে যখন বডিতে ক্যালসিয়ামটা কমে যায় তখন সেটা এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সে রিলিজ করতে হবে। তখন হচ্ছে ওখানে হচ্ছে চ্যানেল ওপেন হয়, এইসব নাকি আচ্ছা আচ্ছা হচ্ছে বোন ফ্লুইড হয়। মানে ভাই এরকম কিছু একটা বলছিলে। আচ্ছা। তাহলে ও মনে হয় বোন ফ্লুইড বলতে বেসিক্যালি বোনের যে ম্যাট্রিক্স ওইটাকে ইন্ডিকেট করছে, বুঝছো? তাও আমি ওর কাছ থেকে দরকার হলে জিজ্ঞেস করে নিবো, নাহলে আমিও তোমাদেরকে আজকে পড়াবো একটু বোনের রিজর্পশন বা কিভাবে হয়। হ্যাঁ, ওইখান থেকে অস্টিওয়েড যদি, সেল ভাই এই জাতীয় মনে হয়। হ্যাঁ বেসিক্যালি তোমার অস্টিওয়েড কি গ্রাউন্ড সাবস্টেন্স এবং ফাইবারই তো, তাই না? বেসিক্যালি বোনের এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সকেই হয়তো মানে সেল বাদে যা আছে ওইটাকে হয়তো সে ফ্লুইড বলে ইন্ডিকেট করেছে, ঠিক আছে? আমার কাছে এটাই মনে হয়। তাও আমি দরকার ওর কাছে জিজ্ঞেস করে তোমাদেরকে জানাবো না, অথবা আমি নিজে আজকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, তারপরে তোমরা যদি লাস্টে বুঝতে পারো তাহলে তো হলোই, সমস্যা নেই। বাট আপাতত যা বলেছি এ পর্যন্ত তা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, মানে অস্টিওব্লাস্টটা থাকে একদম সারফেসে, জি। এবং সে তার আন্ডারনিথে নতুন বোন নতুন ম্যাট্রিক্স তৈরি করে সেটাকে ক্যালসিফাই করে। একটা হুম। সময় অস্টিওব্লাস্টটা তার চারপাশে সারাউন্ড হয়ে যায় তার নিজের ক্রিয়েটেড ম্যাট্রিক্স দিয়ে। তখন সে ইট কনভার্টস ইটসেলফ ইনটু অস্টিওসাইট। এটা হচ্ছে একটা ফেট, আমরা জেনেছি। তো তাহলে আমরা এখন একটু অস্টিওসাইট নিয়ে একটু পড়ি। তো অস্টিওসাইট হচ্ছে মানে ইট ইজ দ্য মোস্ট নিউমারাস কম্পোনেন্ট অফ দ্য বোন। এটা বোনে যত সেল আছে তার মধ্যে অস্টিওসাইটই সবচেয়ে বেশি পরিমাণে থাকে। আচ্ছা, লোকেশন কি অস্টিওসাইটের? লোকেশন হচ্ছে ইনসাইড দ্য ল্যাকুনা, ইনসাইড ল্যাকুনা। এবং একটা ল্যাকুনাতে একটা অস্টিওসাইটই থাকে। আচ্ছা, ল্যাকুনা কিন্তু ইট ক্যান বি ইনসাইড হ্যাভারশিয়ান সিস্টেম অথবা ইট ক্যান বি আউটসাইড অফ হ্যাভারশিয়ান সিস্টেম, দুই জায়গায় থাকতে পারে। মানে শুধু যে হ্যাভারশিয়ান সিস্টেমেই ল্যাকুনা থাকবে এমনটা না, হ্যাভারশিয়ান সিস্টেমের বাইরেও থাকতে পারে। এবং ওই ল্যাকুনার কম্পোনেন্ট হচ্ছে বেসিক্যালি অস্টিওসাইট থাকে, ঠিক আছে? আচ্ছা, ওয়ান অস্টিওসাইট ইন ওয়ান ল্যাকুনা। আচ্ছা ঠিক আছে, তাহলে সোর্স কি? সোর্স হচ্ছে অস্টিওব্লাস্ট। when it becomes surrounded by matrix, calcified matrix, surrounded by calcified matrix, it becomes inactive, inactive, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা স্ট্রাকচারটা কি? এটা হচ্ছে একটা ভেরি মাচ একটা ফ্ল্যাট সেল, ঠিক আছে? ফ্ল্যাট একটা সেল এবং নিউক্লিয়াসটা ফ্ল্যাট। তবে আমরা তো এটাকে টু ডাইমেনশনালি দেখবো, এই জন্য আমরা যেটা করতে পারি, এরকম একটা সেল আঁকবো, সেলেকে অনেকগুলো এরকম তোমার এরকম সাইটোপ্লাজমিক প্রসেস দিবা, অনেকগুলো চিকন চিকন এরকম সাইটোপ্লাজমিক মানে ইয়ে করবা। হ্যাঁ আচ্ছা, তো তাহলে ইট ইজ আ ভেরি মাচ ফ্ল্যাটেন্ড সেল উইথ ফ্ল্যাটেন্ড নিউক্লিয়াই, ফ্ল্যাটেন্ড সেল উইথ ফ্ল্যাটেন্ড নিউক্লিয়াই। এবং এখানে এরকম অনেকগুলা সাইটোপ্লাজমিক প্রসেস থাকবে। এই সাইটোপ্লাজমিক প্রসেসগুলোকে বলা হয় ডেনড্রাইটিক প্রসেস, ডেনড্রাইটিক প্রসেস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন এটার ফাংশনটা কি? ফাংশনটা বোঝার জন্য আমরা আরেকবার ওই ছবিটার দিকে একবার তাকাই একটু, দাঁড়াও। আচ্ছা, একটু দেখো আরেকবার এই ছবিটা, এই এই দিকটা দেখো একটু, দাঁড়াও, এটা দেখো একটু, এটা দেখো, এটা দেখো একটু। এখানে দেখো তোমার এই হচ্ছে সাপোজ একটা অস্টিওসাইট, এই হচ্ছে আরেকটা অস্টিওসাইট, এরকম করে দেখো। তোমরা যদি একটু এই ছবিটাতে একটু দেখো এদিকে, দেখো এই হচ্ছে সেন্ট্রাল ক্যানাল, এই হচ্ছে একটা অস্টিওসাইট, এই হচ্ছে আরেকটা অস্টিওসাইট, এই হচ্ছে আরেকটা অস্টিওসাইট, এরকম অস্টিওসাইট গুলা কিন্তু থাকে। এখন অস্টিওসাইট গুলার চারপাশে যেই ওই বাদামি কালারের মানে যে পেস্ট কালারের যে বা পিঙ্কিশ কালারের যে জিনিসটা দেখা যাচ্ছে, এই যে এগুলা মানে এই জিনিসগুলো আর কি, এটা কিন্তু পুরোটাই ক্যালসিফাইড ম্যাট্রিক্স, একদম সলিড রিজিড একটা স্ট্রাকচার। এর মধ্য দিয়ে কিন্তু কোন রকম নিউট্রিশন ফ্লো হওয়া সম্ভব না, তাই না? তাহলে তোমার কিন্তু ব্লাড ভেসেল তো আছে খালি সেন্ট্রাল লেয়ারে, তাই না? তাহলে সবচেয়ে বাইরের যে লেয়ারটা, ইভেন কি এরা এরা কিভাবে ব্লাড পাবে, তাই না? কারণ এর মধ্যে তো ব্লাড পাওয়ার কোনো উপায় নেই। তো তোমরা দেখো প্রত্যেকটা সেল, এই যে একটা অস্টিওসাইট, এখান থেকে কিন্তু অনেকগুলো ডেনড্রাইটিক প্রসেস বের হয়েছে, তাই না? এবং ডেনড্রাইটিক প্রসেস গুলো আবার এক লেয়ারের অস্টিওসাইটের ডেনড্রাইটিক প্রসেস আরেক লেয়ারের অস্টিওসাইটের ডেনড্রাইটিক প্রসেসের সাথে কানেক্টেড, তাই না? তাহলে দেখো সবচেয়ে সেন্ট্রাল লেয়ার সাপোজ এই সেন্ট্রাল আর্টারি ভেইন থেকে ব্লাড কালেক্ট করছে, মানে নিউট্রিশন কালেক্ট করছে। দেন সে কিন্তু
তার যে ডেনড্রাইটিক প্রসেস সেটা দ্বারা অ্যাডজাসেন্ট লেয়ারের সাথে কানেক্টেড, এবং এই যে দুইটা অ্যাডজাসেন্ট অস্টিওসাইটের যে ডেনড্রাইটিক প্রসেস এদের মধ্যে গ্যাপ জাংশন আছে, গ্যাপ জাংশন। তাহলে দুইটা অ্যাডজাসেন্ট অস্টিওসাইটের ডেনড্রাইটিক প্রসেসের মধ্যে গ্যাপ জাংশন আছে, এবং এই গ্যাপ জাংশন দিয়ে এক্সচেঞ্জ অফ নিউট্রিয়েন্ট হয় এবং এক্সচেঞ্জ অফ পার্টিকেল হয়, এবং এর মাধ্যমে সবচেয়ে মিডল লেয়ার থেকে নিউট্রিশন ক্যান ফ্লো ইভেন টু দ্য ডিস্টাল মোস্ট লেয়ার অফ দ্য হ্যাভারশিয়ান সিস্টেম। তাহলে অস্টিওসাইটের ডেনড্রাইটিক প্রসেসের কাজটা কি, মানে তাহলে অস্টিওসাইটের একটা কাজ কি, ভায়া ইটস ডেনড্রাইটিক আর osteocytes by gap junction, এবং by this it uh, it it makes it possible to exchange nutrients from the central canal অথবা হ্যাঁ from the central canal to the most peripheral part of the Volkmann's canal. Basically তাহলে it maintains nutrition of the Haversian system. It maintains মানে একদম একটা কমিউনিকেটিং নেটওয়ার্ক হয়ে যায় মানে Haversian সিস্টেমে, ঠিক আছে। সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ হচ্ছে তাহলে আমরা তাহলে কাজগুলা কি বলছিলাম, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে it carries nutrition from center to periphery of Haversian system via its dendritic processes। এবং কিভাবে হয়, এই ডেনড্রাইটিক প্রসেসের মাধ্যমে সে আরেকটা অস্টিওসাইটের সাথে, মানে একটা অস্টিওসাইটের ডেনড্রাইটিক প্রসেস আরেকটা অস্টিওসাইটের ডেনড্রাইটিক প্রসেসের সাথে কানেক্ট থাকে ভায়া গ্যাপ জাংশন। তাহলে এখানকার নিউট্রিয়েন্টটা এভাবে ফ্লো হয়, তার পরেরটায় চলে যায়। তাহলে এটা হচ্ছে এটার ফার্স্ট ফাংশন। দ্বিতীয় ফাংশন হচ্ছে মেইনটেনেন্স অফ ম্যাট্রিক্স। মেইনটেনেন্স অফ ম্যাট্রিক্স, মাঝে মাঝে ম্যাট্রিক্স একটু কম বেশ হয়ে যায়, তখন অ্যাডিশনাল কিছু হালকা পাতলা ম্যাট্রিক্স তৈরি করার প্রয়োজন হইতে পারে, ওইটা মেইনটেনেন্সের কাজ হচ্ছে অস্টিওসাইটের। তাহলে অস্টিওসাইটের আমরা বেসিক ফাংশনটা কিন্তু পড়ে ফেললাম, এবং এটা লোকেশনটাও পড়লাম, এটা স্ট্রাকচারটাও পড়লাম। আচ্ছা, লাস্টে আরেকটা জিনিস বলবো অস্টিওসাইট নিয়ে, সেটা হচ্ছে যে it can also determine if bone remodeling is needed. It can also determine if bone remodeling is needed. ঠিক আছে, আচ্ছা, is needed, এবং যদি বোন রিমডেলিং দরকার হয় তখন সে নিজেকে নিজে মেরে ফেলবে। যেই জায়গাতে বোন রিমডেলিং দরকার সেই জায়গার অস্টিওসাইট উইল ডাই। তাহলে কোন একটা জায়গায় যদি অস্টিওসাইট মারা যায়, বোন রিজর্পশন উইল অকার ইন দ্যাট প্লেস অফ বোন। তাহলে ডেথ অফ অস্টিওসাইটের ফেট কি, where a death of osteocyte occurs, resorption of bone will occur there। এবং এটা কিন্তু অস্টিওসাইট নিজেই বুঝতে পারে যে এই জায়গাতে রিমডেলিং দরকার, তখন সে তার নিজের ডেথ সিগন্যাল করে মানে মানে অ্যাপোপ্টোসিস হয়ে যায়, তারপর সেই জায়গাতে বোন রিজর্পশন হয়। বোন রিজর্পশন কিভাবে হয় তোমরা ফিজিওতে পড়েছো নিশ্চয়ই, আমিও একটু করে বলবো হালকা, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা অস্টিওসাইট বললাম, এখন আমরা বলবো অস্টিওক্লাস্ট। আচ্ছা, এতক্ষণ আমরা বোন লাইনিং সেল নিয়ে আসলে তেমন কিছু বলার দরকার নাই, কারণ বোন লাইনিং সেলটা কিছুই না, এটা জাস্ট ইট লাইজ ইন দ্য মোস্ট সুপারফিশিয়াল পার্ট অফ দ্য বোন। তোমার এটা নিয়ে আর তেমন কিছু বলা নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আরেকটা জিনিস কিন্তু মাঝখানে বলছিলাম যে পেরিঅস্টিয়াম এর ইনার লেয়ার আর বোনের আউটার লেয়ার একটা ফাইবার দ্বারা অ্যাঙ্কর করা থাকে। এই ফাইবারের নাম হচ্ছে শার্পিস ফাইবার। শার্পিস ফাইবার, ঠিক আছে, এটা একটু খেয়াল রেখো জাস্ট। আচ্ছা, অস্টিওক্লাস্ট আসি এখন। আচ্ছা, অস্টিওক্লাস্টের সোর্স কি? এটা সোর্স বেসিক্যালি বোন ম্যারো। কিভাবে? বোন ম্যারো থেকে এক প্রকার সেল তৈরি হয়, মনোসাইট। ওকে, দেন ডিউ টু সাম ইনফ্লুয়েন্স অথবা সাম স্টিমুলাস, monocytes come to the bone। অনেকগুলা তোমার 50 থেকে 100টা, আচ্ছা এত না, সরি, 5 থেকে 50টা মনোসাইট একত্রিত হয়ে একটা জায়ান্ট সেল তৈরি করে। তাহলে যেই সেলে 5 থেকে 50টা নিউক্লিয়াস থাকে, তাহলে দিস ইজ এ মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল।
অর্থাৎ অনেকগুলো সেল মিলে যেহেতু তৈরি করছে সেহেতু জায়ান্ট সেল, আর যেহেতু নিউক্লিয়াস মাল্টিপল সেহেতু মাল্টি নিউক্লিয়েটেড, তাহলে মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল। This thing is called osteoclast. This thing is called osteoclast. এবং লাইক এনি মনোসাইট, অথবা মনোসাইটটা যখন কোনো টিস্যুতে রয়ে যায় ওটাকে আমরা তো ম্যাক্রোফেজ নামে চিনি, তাই না? তো it is also abundant in lysosome. It is also abundant in lysosome. আচ্ছা, তারপরে আচ্ছা, তাহলে এই হচ্ছে এটার বেসিক স্ট্রাকচারটা। এটা কিন্তু একটা মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল, যেখানে নিউক্লিয়াসটা হচ্ছে যে অনেকগুলো নিউক্লিয়াস, 5 থেকে 50 নিউক্লিয়াস থাকবে, এবং এখানে অনেক অনেক লাইসোজোম থাকবে, প্রচুর প্রচুর লাইসোজোম থাকবে। এই লাইসোজোমের মধ্যে অনেক অনেক প্রোটিওলাইটিক এনজাইম থাকবে, অনেক অনেক প্রোটিওলাইটিক এনজাইম থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো পড়ছিলাম তার সাথে অস্টিওক্লাস্টের ডিফারেন্সটা একটু দেখো। অস্টিওব্লাস্টের কাজ ছিল ম্যাট্রিক্স তৈরি করা, বোথ অর্গানিক ম্যাট্রিক্স তৈরি করা এবং এটার ক্যালসিফিকেশন করা, অর্থাৎ এখানে ইনঅর্গানিক কম্পোনেন্টও অ্যাড করা। অস্টিওসাইটের কাজ হচ্ছে উল্টা, এটার কাজটা হচ্ছে বোনের ম্যাট্রিক্সকে ব্রেক ডাউন করা, বাট নট ফর ব্যাড রিজন, ফর গুড রিজন। মানে জিনিসটা হচ্ছে কি, সাপোজ আমরা যদি একটা, ধরো আমাদের মাথায় তো কিছু বোন আছে তাই না, স্কাল বোন। সাপোজ এ হচ্ছে একটা স্কাল বোন, ওকে? স্কাল বোনটা তুমি ধরো এটাকে সাইজে বড় করতে চাও, কিভাবে বড় হবে দেখো, এটার নিচের অংশ থেকে বোন ব্রেকডাউন হয়ে অ্যাড হবে উপরের অংশে, তাহলে আস্তে আস্তে কিন্তু জিনিসটা এভাবে সাইজে বাড়তে শুরু করবে। তাহলে অস্টিওক্লাস্টের কাজ হচ্ছে বোন রিজর্পশন করা। রিজর্পশন একটা অন্যরকম ওয়ার্ড, এটা শুনতে একটু মানে অপরিচিত মনে হইতে পারে, কিন্তু আমি বলতেছি। আচ্ছা, রিজর্পশন অফ বোন, তাহলে এটার মেইন কাজ হচ্ছে রিজর্পশন অফ বোন। এবং রিজর্পশনের উদ্দেশ্য কি? মানে আমরা জানি যে অস্টিওব্লাস্ট হচ্ছে যে, মানে তোমরা একটা জিনিস দেখো, যখন কোনো ধরো যে কোনো কিছু যখন একটু মডিফাই করতে হয়, ধরো তোমাদের সবার বাসাতে হয়তো, মানে তোমাদের যাদের বাড়ি আছে নিজেদের বা গ্রামের বাড়ি আছে, তোমাদের মানে নতুন কোনো কিছু তোমরা যদি অ্যাড করতে চাও, ধরো কোনো একটা রুম মডিফাই করবা, কোনো একটা বিল্ডিং মডিফাই করবা, অবশ্যই আগে যেটা ছিল সেটাকে টু সাম এক্সটেন্ট ভাঙতে হয়, কিছু একটা জিনিস ভেঙে দেন নতুন জিনিস গড়তে হয়। তো অস্টিওসাইট এই কাজটাই করে, ফর দ্য সেক অফ রিমডেলিং, ফর দ্য সেক অফ গ্রোথ, অথবা ফর দ্য সেক অফ রিপেয়ার ডিউরিং ফ্র্যাকচার, ইট কজেস রিজর্পশন অফ দ্য ম্যাট্রিক্স। It causes resorption of the matrix. ঠিক আছে? তাহলে resorption of the matrix মানে কি? বেসিক্যালি সে অর্গানিক ম্যাট্রিক্স এবং ইনঅর্গানিক ম্যাট্রিক্স দুইজনেরই ডিসলিউশন করে when needed। অর্গানিক ম্যাট্রিক্সের ডিসলিউশন সে কিভাবে করে? আমার থেকে শুনতে পাচ্ছ তোমরা ক্লিয়ার সবাই? জি ভাইয়া। হ্যালো, আচ্ছা, তাহলে তার কাজ হচ্ছে রিজর্পশন। রিজর্পশন মানে কিছুই না, ডিসলিউশন অফ দ্য ম্যাট্রিক্স। রিজর্পশন মানে কিছুই না, জাস্ট ডিসলিউশন অফ দ্য ম্যাট্রিক্স। সে অর্গানিক ম্যাট্রিক্সের ডিসলিউশন করে কিভাবে দেখো। সে অর্গানিক ম্যাট্রিক্সের ডিসলিউশন করে, যে বললাম না তার ভিতরে লাইসোজোমাল এনজাইম আছে, এর মধ্যে কি লাইসোজোমের ভিতরে তার বেশিরভাগগুলো প্রোটিওলাইটিক এনজাইম, আর অর্গানিক ম্যাট্রিক্স কি? নাথিং বাট প্রোটিন। তাহলে প্রোটিওলাইটিক এনজাইম গুলা অর্গানিক ম্যাট্রিক্স, যেটা ফাইবার এবং গ্রাউন্ড সাবস্টেন্স, এগুলার ডিসলিউশন করে। আর ইনঅর্গানিক ম্যাট্রিক্সের সে কিভাবে ডিসলিউশন করে দেখো। অস্টিওক্লাস্টের আউটার সারফেসে একরকম চ্যানেল আছে, এই চ্যানেলটাকে বলা হয় প্রোটন পাম্প। প্রোটন পাম্প, প্রোটন পাম্প মানে কি? এটা একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট চ্যানেল, যেখান দিয়ে হাইড্রোজেন আয়ন বের হয়। এই হাইড্রোজেন আয়ন বের হয় যেই জায়গাটাতে, তাহলে অস্টিওক্লাস্টের চারপাশে হাইড্রোজেন আয়ন বের হয়ে হয়ে ওই জায়গাটা অ্যাসিডিক হয়ে যায়, এবং অ্যাসিডিক হয়ে গেলে
ক্যালসিয়াম ক্যালসিয়াম তোমার হাইড্রক্সি অ্যাপাটেট যে ক্রিস্টালটা এটা ব্রেকডাউন হয়ে যায়। তাহলে অ্যাসিডিক এনভায়রনমেন্টে ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপাটেট ক্রিস্টালটা ব্রেকডাউন হয়ে যায়। তখন ক্যালসিয়াম ফসফেট হাইড্রোক্সিল এগুলা কোথায় উন্মুক্ত হয়? ওই যে তোমার ফাইভ যে বললো বোন ফ্লুইড মানে হচ্ছে কি তোমার এখানে যে এক্সট্রা সেলুলার যে ফ্লুইড গুলো আছে ওইখানে উন্মুক্ত হয়। দেন ইভেনচুয়ালি এটা মানে তোমার যেখানে দরকার সেখানে চলে যায়, যদি ব্লাডে দরকার হয় ব্লাডে যায়। ঠিক আছে, তাহলে এভাবেই তোমার অস্টিওক্লাস্টটা রিজর্পশন অফ ম্যাট্রিক্স, অর্গানিক ম্যাট্রিক্স এবং ইনঅর্গানিক ম্যাট্রিক্স করে। ঠিক আছে, আমরা আরেকটু পরে এটা ডিটেইলস সম্বন্ধে একটু জানবো। আপাতত আমার কাছে মনে হয় যে এতটুকু তোমরা হয়তো বুঝতে পেরেছো। আরেকটা জিনিস, তোমার লোকেশনটা কোথায়? সাপোজ তোমার এই হচ্ছে একটা পার্ট অফ বোন, হ্যাঁ, এই পার্ট অফ বোনের সাপোজ এই অংশটা একটু একটু মডিফিকেশন দরকার, তখন এই অংশে একটা অস্টিওক্লাস্ট এসে তার কাজ করা শুরু করবে। ঠিক আছে, তাহলে এই অংশটা এরকম হয়ে যাবে তখন, যেখানে সে অস্টিওক্লাস্ট কাজ করা শুরু করে সেই জায়গাটা একটু ডিপ্রেসড হয়ে যায় এবং ইট ইট মানে ইট ইট অ্যালাউস দ্য অস্টিওসাইট ইট অ্যালাউস দ্য অস্টিওক্লাস্ট টু অ্যাটাচ হিয়ার এন্ড ডু ইটস জব। তাহলে এটা কিন্তু একটা এরকম ডিপ্রেসড একটা এরিয়াতে থাকে, এই এরিয়াটাকে বলা হয় রিজর্পশন ল্যাকুনা। তাহলে লোকেশন অফ অস্টিওক্লাস্ট কোথায়? রিজর্পশন ল্যাকুনাতে, হুইচ ইজ এ লোকালাইজড ডিপ্রেশন এট দ্য সাইট অফ রিমডেলিং অথবা রিজর্পশন। ইট ইজ এ লোকালাইজড ডিপ্রেশন at the site of remodeling. Localized depression at the site of remodeling. এটা হচ্ছে রিজর্পশন ল্যাগুনা। এটার একটা নাম আছে হাউশিপ ল্যাকুনা। তাহলে দিস ইজ দ্য লোকেশন অফ অস্টিওক্লাস্ট, এবং আমরা অস্টিওক্লাস্টের ফাংশনও পড়লাম। হ্যাঁ ঠিক আছে, ওকে। এখন আমরা বলেছিলাম যে আমরা দুইটা মেকানিজম পড়বো। একটা হচ্ছে কিভাবে ম্যাট্রিক্স ক্যালসিফিকেশন হয়, এটা কিন্তু আমরা অলরেডি বলে ফেলেছি একবার, ক্যালসিফিকেশন অফ ম্যাট্রিক্স, অথবা অন্যভাবে এটাকে বলা যায় মিনারালাইজেশন অফ দ্য ম্যাট্রিক্স। আচ্ছা, এটা কে করে? কাজটা হচ্ছে অস্টিওব্লাস্টের কাজ। ঠিক আছে, দেখো ফার্স্টে অস্টিওব্লাস্ট কি করে, অস্টিওব্লাস্ট থেকে ফার্স্টে ফাইবার এবং গ্রাউন্ড সাবস্টেন্স তৈরি হয়, তাই না? গ্রাউন্ড সাবস্টেন্সের মধ্যে একটা প্রমিনেন্ট গ্রাউন্ড সাবস্টেন্স হচ্ছে অস্টিওক্যালসিন। এছাড়া অস্টিওব্লাস্ট থেকে একটা এনজাইম রিলিজ হয়, এনজাইম কি এক প্রকার প্রোটিন, তাই না? হ্যাঁ, এই প্রোটিনটার নাম হচ্ছে, এই এনজাইমের নাম হচ্ছে অ্যালকালাইন ফসফেটেজ। অস্টিওক্যালসিন কি করে, সারাউন্ডিং যে এক্সট্রা সেলুলার ফ্লুইড সেখানে ভেসে বেড়ানো ক্যালসিয়াম গুলাকে সে বাইন্ড করে, ক্যালসিয়াম বাইন্ড করে ফ্রম সারাউন্ডিং এক্সট্রা সেলুলার ফ্লুইড। অ্যালকালাইন ফসফেটেজ কি করে, সারাউন্ডিং যে ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্স কি বেসিক্যালি প্রোটিন না? তো প্রোটিনের সাথে অনেকগুলা ফসফেট গ্রুপ লেগে থাকে, সে প্রোটিন গুলা থেকে ফসফেট গ্রুপ গুলাকে, মানে আম গাছ থেকে আম পাড়ার মতো করে করে সে ম্যাট্রিক্সে প্রোটিন গ্রুপ গুলাকে সে কালেক্ট করে তার কাছে নিয়ে আসে। দেন এই ক্যালসিয়াম আর ফসফেট এই দুইটাই একসাথে বিক্রিয়া করে কি তৈরি করে, ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপাটাইট ক্রিস্টাল, যেটা সংকেতটা হচ্ছে এরকম, ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপাটাইট। দিস ইজ দ্য মেইন ক্রিস্টাল অফ দ্য বোন, মেইন বাল্ক অফ দ্য ইনঅর্গানিক ম্যাট্রিক্স অফ দ্য বোন। তাহলে দেখো ফার্স্টে একটা যেই ম্যাট্রিক্সটা বের হয় এটা কিন্তু আনক্যালসিফাইড ম্যাট্রিক্স which is called osteoid. After this thing happens, এই ক্রিস্টালটা gets incorporated with this uncalcified matrix and then it becomes calcified অথবা mineralized. ওকে, ঠিক আছে। এখন আমরা আরেকটা ছোট প্রসিডিউর পড়ব। সেই প্রসিডিউরটা হচ্ছে যে অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট এরা কিভাবে একসাথে কাজ করে,
অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এবং অস্টিওসাইট এর একসাথে কিভাবে কাজ করে। ঠিক আছে, দেখো যখন কোন একটা জায়গায় বোনের রিমডেলিং বা গ্রোথ দরকার হয়, ঠিক আছে, তখন অস্টিওব্লাস্ট অথবা অস্টিওসাইট সেটা বুঝতে পারে। অস্টিওসাইট সেটা বুঝতে পেরে কি করে, অ্যাপোপ্টোসিস করে ফেলে নিজেকে। যেখানে সে অ্যাপোপ্টোসিস হয়ে যায় সেখানেই কিন্তু রিজর্পশন শুরু হয়। সেই জায়গাটাই দেখো, যেখানে সে অ্যাপোপ্টোসিস হয়ে যায় সেখানে একটা জায়গা, সেখানে সে তো আগে মানে ল্যাকুনাতে ছিল, তাই না? যখন সে নিজে নাই হয়ে যায় তখন সে ল্যাকুনাটার নাম হয়ে যায় রিজর্পশন ল্যাকুনা অথবা হাউশিপ ল্যাকুনা। দিস মার্কস দ্য এরিয়া হোয়ার দ্য অস্টিওক্লাস্ট উইল ওয়ার্ক। আর অস্টিওব্লাস্ট কি করে দেখো, অস্টিওব্লাস্ট তো একদিকে নিউ ম্যাট্রিক্স তৈরি করবে, তাই না? ওটা করবে, নিউ ম্যাট্রিক্স তৈরি করবে, ওটার মিনারালাইজেশন করবে, ওটা তোমরা মাত্রই দেখলাম। কিন্তু আমি কি বলেছিলাম, রিমডেলিং এর জন্য শুধু গড়লেই হয় না, ভাঙতেও হয়। তাহলে ভাঙার কাজটা কি করবে, কিভাবে করবে দেখো। অস্টিওব্লাস্ট একটা জিনিস রিলিজ করে, এটার নাম হচ্ছে ম্যাক্রোফেজ কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর। ম্যাক্রোফেজ না, সরি, মনোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, এরকম একটা গ্রোথ ফ্যাক্টর রিলিজ করে। এই গ্রোথ ফ্যাক্টর যখন রিলিজ করে তখন এই গ্রোথ ফ্যাক্টরের প্রতি আকৃষ্ট হয়ে ব্লাড থেকে অনেকগুলো মনোসাইট এই জায়গায় এসে 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 কি তৈরি করে, অস্টিওক্লাস্ট তৈরি করে, একসাথে ফিউজ হয়ে। আমি কি বলেছিলাম, অস্টিওক্লাস্ট কি, নাথিং বাট ফিউশন অফ মাল্টিপল মনোসাইট। তাহলে মনোসাইটস কাম এন্ড ফিউজ টুগেদার এন্ড দে ক্রিয়েট হোয়াট, অস্টিওক্লাস্ট। তাহলে এটার ফার্স্ট কাজ কি, ইট stimulates the migration of osteoclast to the location of remodeling। ঠিক আছে, তারপরে অস্টিওক্লাস্টটা কোথায় চলে যায়, এখানে চলে যায়, হাউশিপ ল্যাকুনাতে চলে যায়। আচ্ছা, এরপরে দেখো কি হয়, আমরা একটা ছবি আঁকি। দেখো অস্টিওক্লাস্টের গায়ে একটা রিসেপ্টর থাকে, এই রিসেপ্টরের নাম হচ্ছে র্যাঙ্ক রিসেপ্টর। এটার তোমার জাস্ট নামটা মনে রাখো, এই রিসেপ্টরের নাম হচ্ছে র্যাঙ্ক রিসেপ্টর। আর যে কোনো রিসেপ্টরের একটা লাইগ্যান্ড থাকে, এটাও তোমরা জানো যে রিসেপ্টরের সাথে যে জিনিসটা এসে লেগে রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে ওইটার নামই হচ্ছে লাইগ্যান্ড। তাহলে র্যাঙ্ক রিসেপ্টরের জন্য একটা লাইগ্যান্ড আছে নিশ্চয়ই, ওইটার নাম হচ্ছে র্যাঙ্ক লাইগ্যান্ড, তোমরা সহজে খেয়াল রাখো। এই র্যাঙ্ক লাইগ্যান্ডটা থাকে কার গায়ে জানো, এই র্যাঙ্ক লাইগ্যান্ডটা থাকে অস্টিওব্লাস্টের গায়ে। তাহলে দেখো, অস্টিওক্লাস্টের গায়ে থাকে র্যাঙ্ক রিসেপ্টর, অস্টিওব্লাস্টের গায়ে থাকে র্যাঙ্ক লাইগ্যান্ড। তাহলে এই লাইগ্যান্ডটা রিসেপ্টরের সাথে লেগে যে কি করে, অস্টিওক্লাস্টের অ্যাক্টিভিটিকে স্টিমুলেট করে। কি কি, লাইসোজোমাল এনজাইম কি করে, অর্গানিক ম্যাট্রিক্সকে ডিসোলিউট করে, প্লাস প্রোটন পাম্পের অ্যাক্টিভিটি বাড়ায় দিয়ে হাইড্রোজেন বের করে অ্যাসিডিক এনভায়রনমেন্ট সৃষ্টি করে, ক্যালসিয়াম হাইড্রোক্সি অ্যাপাটাইট ক্রিস্টালকে গলায় দিয়ে বোনকে রিজর্ভ করে। তাহলে এই জায়গাটাতে সে বোনকে রিজর্ভ করে, আর ওই জায়গায় নতুন করে নতুন ম্যাট্রিক্স এবং মিনারালাইজ ম্যাট্রিক্স ঢেলে দেয় অস্টিওব্লাস্ট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে হাউ বোন রিমডেলিং অকার্স বিটুইন ইন্টারকানেকশন অফ অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এবং অস্টিওসাইট। এটা হচ্ছে বোনের রিমডেলিং পারপাসে। আবার অনেক সময় আমাদের ব্লাডে ক্যালসিয়ামের অভাব দেখা দেয়। ঠিক আছে, ক্যালসিয়ামের অভাব দেখা দেয়। যখন ব্লাডে ক্যালসিয়ামের অভাব দেখা দেয় তখন ব্লাডে একটা হরমোন বেড়ে যায়, এটার নাম হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন। ওকে, এই প্যারাথাইরয়েড হরমোন কি করে, অস্টিওব্লাস্টকে স্টিমুলেট করে। কি করার জন্য, টু অস্টিওব্লাস্টকে সে বলে যে তুমি তো অস্টিওক্লাস্টকে স্টিমুলেট করতে ওস্তাদ, তুমি, আমার শরীরে ক্যালসিয়ামের অভাব, তোমার হাড্ডিতে অনেক অনেক ক্যালসিয়াম, তোমার হাড্ডি থেকে ভেঙে কিছু ক্যালসিয়াম দাও, ব্লাডে ক্যালসিয়ামের লেভেলটা ঠিক রাখতে হবে। অস্টিওব্লাস্ট তখন ঠিক এভাবেই সে অস্টিওব্লাস্টকে স্টিমুলেট করে ঠিক এই কাজগুলাই করে। তাহলে দিস থিংস এমনিতে রিমডেলিং এর সময় তো হয়, আবার ব্লাডে যখন ক্যালসিয়ামের অভাব হয় তখনও হয়। তখন কি হয়, এই যে তোমার এই যে তখন হচ্ছে তোমার এই জিনিসটা কম হয়, অর্গানিক ম্যাট্রিক্স কম ভাঙে, তখন ইনঅর্গানিক ম্যাট্রিক্সটা বেশি ভেঙে ক্যালসিয়াম উন্মুক্ত হয়। ক্যালসিয়াম উন্মুক্ত হয়ে কই চলে যায়, এক্সট্রা সেলুলার ফ্লুইড অফ দা সারাউন্ডিং বোন। মানে বোনের ভিতরে তো প্রচুর পরিমাণে এক্সট্রা সেলুলার ফ্লুইড থাকে, তাই না? ওই যে আমি বলেছিলাম না, গ্রাউন্ড সাবস্টেন্সের কাজ কি, ইট হোল্ডস ওয়াটার,
ওইটাই কিন্তু এক্সট্রাসেলুলার ফ্লুইড অফ কানেকটিভ টিস্যু বা বোন। তো সে সারাউন্ডিং এক্সট্রাসেলুলার ফ্লুইডে যায়, সেখান থেকে সে আলটিমেটলি ব্লাডে চলে যায়। ব্লাডে যে সে ব্লাডের ক্যালসিয়ামের লেভেলটা ঠিক করে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বোন। তাহলে একটা কি ছিল, বোন রিজর্পশন বা রিমডেলিং, সরি, তাহলে একটা হচ্ছে যে রিজর্পশন ফর রিমডেলিং পারপাস, আর একটা হচ্ছে যে রিজর্পশন ডিউ টু ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস পারপাস। দুইটাতেই কিন্তু একই ভাবে অস্টিওব্লাস্টটা র্যাঙ্ক লাইগ্যান্ড এর সাথে র্যাঙ্কের ইন্টারঅ্যাকশনের মাধ্যমে ডিক্যালসিফিকেশন অথবা ডিমিনারালাইজেশন অফ দ্য ম্যাট্রিক্স স্টিমুলেট করে। তাহলে এই হচ্ছে অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইটের ফিজিওলজি। আমি একটু হিস্টো বলতে চাই, তোমাদেরকে ফিজিওলজি বলে দিলাম। আর হচ্ছে এখন তোমরা একটু কাজ করো, তোমরা একটু আমি 5টা মিনিট ব্রেক দিচ্ছি, 5 মিনিট একটু আসরটা কষ্ট করে পড়ে এসে আমরা আর 10 মিনিট পড়বো। 10 মিনিটে বোনের একটু স্ট্রাকচারটা বলবো, একটু মাইক্রোস্কোপিক ম্যাক্রোস্কোপিক। কাইন্ডলি একটু সবাই তাহলে একটু নামাজটা আমরা পড়ে আসি 5 মিনিট সময় নিয়ে। থ্যাংক ইউ। আর কারো কোয়েশ্চেন থাকলে চ্যাটে লিখে দিও। আর বোনকে বুঝতে পেরেছো, ওই যে এক্সট্রাসেলুলার ফ্লুইডে যে চলে যাচ্ছে ক্যালসিয়ামটা ভেঙে, ওইটাই বোন ফ্লুইড বলছে ফায়াত। ঠিক আছে, বুঝতে পারছো আপু? জি ভাইয়া, বুঝতে পারছি, থ্যাংক হ্যাঁ, ইউ। ওকে। এখন নামাজটা পড়ে নাও তোমরা যারা পড়বা। ঠিক 4:30 থেকে শুরু করব। হ্যাঁ বলো। জি ভাইয়া বলো। ভাইয়া ওই যে ইয়ার হেবাসিয়ান তন্ত্রগুলোর বাহিরের অংশগুলোতে কিভাবে নিউট্রিশন সাপ্লাই পায় ভাইয়া? ওখানে তো ব্লাড ভেসেলস বা নার্ভ তো নাই, আর রেগুলার বেসিসে তো এই ল্যাকুনা বা ক্যানালিকুলিও থাকে না। হেভারশিয়ান ক্যানালের বাইরে বলতে দাঁড়া, আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি তোমাকে কোন জায়গাটা তুমি ইন্ডিকেট করতেছো। আমি জিজ্ঞেস করতেছি তোমাকে যে এই জায়গাটা, তুমি কি এই জায়গার কথা বলতেছো? এই জায়গা জি নাকি? ভাইয়া। আচ্ছা, এই জায়গাতে দেখো, এই জায়গাতে কিন্তু দুইটা জিনিস আছে। বাইরের যে পেরিওস্টেম, আমি কি বলেছিলাম, আউটার 1/3 অফ বোনকে সাপ্লাই দেয় কে? পেরিওস্টাল ভেসেল। আর ইনার 2/3 কে সাপ্লাই দেয় কে? নিউট্রিয়েন্ট আর্টারি। হ্যাঁ, এই নিউট্রিয়েন্ট আর্টারিটাই ছোট ছোট ব্রাঞ্চে হয়ে হয়ে সেন্ট্রাল ক্যানালে ব্রাঞ্চ পাঠায়। হ্যাঁ, এই অংশের সাপ্লাই দেয় হচ্ছে পেরিওস্টাল ভেসেল গুলোকে। পেরিওস্টালের ভেসেল গুলোর সাথেও দেখো এখানেও কিন্তু ছোট ছোট ল্যাকুনা আছে, দেখতে পাচ্ছ কিনা, দেখছো? জি এখানেও ভাইয়া। কিন্তু অনেকগুলো, এবং প্রত্যেকটা ল্যাকুনার মধ্যেই কি আছে? অস্টিওসাইট আছে। এখানে এইভাবেই কিন্তু অস্টিওসাইট গুলা এই যে পেরিওস্টাল ভেসেল থেকে ব্লাড কালেক্ট করে একটার সাথে একটা তো কমিউনিকেট করে 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 এই পর্যন্ত পাঠায় দেয়, বুঝছো? তাহলে এই ওকে সাইডেও ভাইয়া। অস্টিওসাইট থাকে, তারা ব্লাডটা পায় কোত্থেকে? পেরিওস্টাল ভেসেল থেকে। আর হেভারশিয়ানের মধ্যে যেগুলো থাকে ওরা ব্লাডটা পায় কোত্থেকে? সেন্ট্রাল ক্যানাল থেকে। সেন্ট্রাল ক্যানালে যে ভেসেল আছে সেখান থেকে। আর সেন্ট্রাল ক্যানালের ভেসেলটা নাথিং বাট লিটল ব্রাঞ্চ অফ নিউট্রিয়েন্ট আর্টারি। ঠিক আছে, আমি নিউট্রিয়েন্ট আর্টারি নিয়ে বেশি কিছু বলতেছি না, কারণ এটা বেসিক্যালি এটা বলতে গেলে অনেক সময় লাগবে, আর এটা জেনারেল অ্যানাটমির মধ্যে তোমরা পড়েছো নিশ্চয়ই। তো আচ্ছা আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া, বোন মডেলিং, রিমডেলিং আর রিজর্পশন, এই তিনটার মধ্যে বেসিক ডিফারেন্সটা আসলে কি? আচ্ছা শুনো, রিজর্পশন হচ্ছে শুধুমাত্র অস্টিওক্লাস্টের কাজ, অলরেডি এক্সিস্টিং ম্যাট্রিক্সটাকে ভাঙা। ঠিক আছে, কিন্তু শুধু ভাঙলেই তো হয় না, গড়তেও হয়। গড়ার কাজটা কে করে? অস্টিওব্লাস্ট করে, তাই না? তাহলে অস্টিওব্লাস্ট কিন্তু একদিকে নিজে ম্যাট্রিক্স তৈরি করছে করে, আবার আরেকদিকে পুরো টিস্যুটাকে ভাঙতেও মানে নির্দেশ দিচ্ছে অস্টিওক্লাস্টকে, তাই না? তাহলে এই যে ভাঙতেছে অস্টিওক্লাস্ট ম্যাট্রিক্সকে, এটাকে বলা হয় রিজর্পশন। আর রিজর্পশন প্লাস synthesis and secretion of matrix with calcification, এই পুরোটাকে একসাথে বলা হচ্ছে রিমডেলিং। ঠিক আছে, আর মডেলিং মানে আসলে মানে মডেল আর রিমডেলের মধ্যে পার্থক্য ওরকম নাই। আর অ্যাজ এ হোল বোন গ্রোথের সময় তো পুরাটাই হয়, বাট আমাদের যাদের বোন গ্রোথ বন্ধ হয়ে গিয়েছে তাদেরও কিন্তু কনস্ট্যান্টলি বোন একটু না একটু ছোট 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 চেঞ্জ হয়ে যায়। ধর আমি যদি এখন 1 মাস টানা ব্যায়াম করি, কিছু স্পেসিফিক হাড্ডির উপর খালি চাপ পড়ে, ওই হাড্ডিগুলোর অন্যরকম ডিফারেন্সিয়েশন হবে। সেই তুলনায় যেই বোনগুলা খুব একটা ব্যবহৃত হয় না, তাদের একটু অন্যরকম
ডিফারেন্সিয়েশন হবে। তাহলে বোনের শেপ এবং সাইজ কিন্তু কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে বেসড অন হোয়াট টাইপ অফ অ্যাক্টিভিটি ইউ ডু উইথ ইউর বোন, ঠিক আছে? এই ছোটখাটো চেঞ্জ গুলা প্রতিনিয়ত হচ্ছে, এটাই রিমডেলিং, ঠিক আছে? বাট রিমডেলিং এর ভিতরে রিজর্পশনও আছে, আবার নতুন ম্যাট্রিক্স সিনথেসিসও আছে, ঠিক আছে? জি ভাইয়া। ভাইয়া অস্টিওসাইট থেকে যে অস্টিওব্লাস্ট হইতেছে এটাকে কি বলে? অস্টিওসাইট থেকে অস্টিওব্লাস্ট হয় না আপু। আমি আগের দিন কি বলেছিলাম যে ফাইব্রোব্লাস্ট থেকে ফাইব্রোসাইট হয়, বাট ফাইব্রোসাইটটা আবার ফাইব্রোব্লাস্টে ব্যাক করতে পারে, কিন্তু অস্টিওব্লাস্ট থেকে শুধু অস্টিওসাইট হয়, বাট ইট ডাজন্ট রিভার্ট ব্যাক, শুধু একমুখী এটা, ঠিক আছে? মানে ভাইয়া শুধু ফাইব্রোসাইটের বেলা এটা হয়, মানে বোনসে এটা হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোনস এটা হয় না, বোনস এটা একমুখী শুধু, ঠিক আছে? জি এটাই। ভাইয়া। হ্যাঁ, আর কোনো কোয়েরি আছে কারো? আচ্ছা, কোয়েরি যদি না থাকে তাহলে আমি আজকে লাস্ট পোরশনটা একটু পড়াই, হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ বোন। আচ্ছা আচ্ছা, বেসিক্যালি হিস্টোলজিক্যালি বোনকে দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? একটা হচ্ছে তোমার ম্যাক্রোস্কোপিক্যালি ভাগ করা যায়, একটা হচ্ছে মাইক্রোস্কোপিক্যালি ভাগ করা যায়। ফার্স্টে ম্যাক্রোস্কোপিক্যালিটা বলি, খুবই সহজ এটা, কম্প্যাক্ট বোন এবং স্পঞ্জি বোন। এটা হচ্ছে মাইক্রোস্কোপিক্যাল ক্লাসিফিকেশন অফ বোন। শোনো, তোমরা সবাই নিশ্চয়ই হাড় চাবিয়ে মানে চিবিয়ে খাওয়ার অভ্যাস তোমাদের আছে। বিশেষ করে দেশি মুরগির ক্ষেত্রে তোমরা এটা একটু ভালোভাবে মানে অনুধাবন করতে পারবা। দেশি মুরগির দেখো তুমি, মানে মাঝখানের অংশটা খুবই শক্ত, মানে অনেক সময় এরকম শক্ত। মানে আমি জাস্ট মানে যদি রানের কথা বলি আর কি, মানে তোমার ড্রামস্টিকের কথা বলি, ঠিক আছে? বাট এন্ড গুলা মোটামুটি কামড় দেওয়া যায়, কামড় দিয়ে একটু খাওয়াও যায় হালকা, এবং সবচেয়ে ইজি হচ্ছে ফার্মের মুরগিতে। ফার্মের মুরগিতে এগুলো একদম নরম, বাট এটা তাও রিলেটিভলি শক্ত। বেসিক্যালি হচ্ছে কি, তোমার যেই জায়গাটা হচ্ছে তোমার একদম শক্ত লাগতেছে সেই জায়গাটা কম্প্যাক্ট বোন, আর যে জায়গাটা নরম লাগতেছে ওই জায়গাটা হচ্ছে স্পঞ্জি বোন। তোমরা যখন যারা বিফ বা হচ্ছে খাসি খাও, তারাও দেখবা যে বিফ বা খাসির কিছু কিছু হাড্ডি মাঝে মাঝে পাওয়া যায় যে খুবই চাবাইলে খুব নরম হয়ে মানে চাবানো যায় মজা করে, বাট বাট কিছু হাড্ডি আছে যে একদম সলিড। তো যেই হাড্ডিটা এরকম সলিড ওইটাকে বলা হয় কম্প্যাক্ট বোন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডেন্স পোর্শন অফ দ্য বোন, dense portion of the bone where there is very little gap, আর স্পঞ্জি বোন হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে পোরাস পোর্শন অফ দ্য বোন। পোরাস পোর্শন অফ দ্য বোন, এখানে অনেকগুলো ট্রাবেকুলি থাকে, অনেকগুলা ক্যাভিটি থাকে, ছোট্ট ছোট্ট ক্যাভিটি থাকে, এবং ক্যাভিটিগুলো তো শূন্য স্থান, আর ক্যাভিটিগুলার আর আর কঠিন যে জিনিসটা ওইটাকে বলা হয় স্পিকিউল, বনি স্পিকিউল, মানে ছোট ছোট হাড্ডির টুকরা। তাহলে এটা হচ্ছে অনেক পোরাস পোর্শন, এখানে অনেক গ্যাপ থাকে, ট্রাবেকুলি থাকে। আচ্ছা, কম্প্যাক্ট বোনটা কোথায় থাকে? ইউজুয়ালি লং বোনের শ্যাফটে থাকে, লং বোনের শ্যাফটে এবং আউটার মানে আউটার পোর্শনে আর কি, ওকে, আউটার পোর্শনে। আর স্পঞ্জি বোনটা কোথায় থাকে একটু দেখো, এট দ্য এন্ড অফ লং বোন, এই যে এন্ড, যে রানের এন্ড গুলা যেমন চাবায় খাওয়া যায়, ইভেন কি তোমার মানে মানে তোমার এই হচ্ছে তোমার আউটার যে পোর্শনটা, আর এই হচ্ছে মেডুলারি ক্যাভিটি। তো মেডুলারি ক্যাভিটিতে বেসিক্যালি স্পঞ্জি বোন থাকে, এর মধ্যে মধ্যে বোন ম্যারো থাকে, আর আউটার পোর্শনে থাকে। তাহলে হচ্ছে কি, হোয়ার দ্য মানে ইনসাইড অফ দ্য বোন হোয়ার দেয়ার ইজ মেডুলারি ক্যাভিটি, হোয়ার দেয়ার ইজ মেডুলারি ক্যাভিটি, ওকে, হোয়ার দেয়ার ইজ মেডুলারি ক্যাভিটি। এগুলো তো এগুলো লং বোনের ক্ষেত্রে। ফ্ল্যাট বোনটা দেখো একটু, ধরো আমাদের ধরো স্কালের বোন, ওকে, স্কালের বোনে একটা আউটার প্লেট থাকে, একটা ইনার প্লেট থাকে, আর মাঝখানে থাকে একটা নরম অংশ। তো এই যে আউটার প্লেট আর ইনার প্লেট, যে এটা হচ্ছে কম্প্যাক্ট বোন, আর মাঝখানে যে নরম অংশ এটা হচ্ছে স্পঞ্জি বোন, ঠিক আছে? যাই হোক, এটা 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 জাস্ট ছোট্ট একটু অংশ। ইট ইজ দ্য ম্যাক্রোস্কোপিক ক্লাসিফিকেশন অফ বোন। তাহলে কম্প্যাক্ট কি? খুবই কম্প্যাক্ট, ভেরি ডেন্স পোর্শন, ভেরি লিটল গ্যাপ। হচ্ছে তোমার স্কাল বোনের ইনার এবং আউটার এটা কম্প্যাক্ট বোন, আর ভিতরের যে স্পঞ্জি পোর্শনটা এটার নাম হচ্ছে স্পঞ্জি বোন। এটার আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে ডিপ্লো বলা হয় এটাকে, ডিপ্লো। তো তোমরা যারা হেড নেক পড়েছো তারা নিশ্চয়ই ওয়ার্ডটা দেখেছো। আচ্ছা, ঠিক আছে, এখন আসি মাইক্রোস্কোপিক ক্লাসিফিকেশন অফ বোন।
এটাও খুবই সহজ। মাইক্রোস্কোপিক ক্লাসিফিকেশন দুই রকম, একটা হচ্ছে প্রাইমারি বোন, একটা হচ্ছে সেকেন্ডারি বোন। প্রাইমারি বোনের আর কি 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 নাম আছে? ইম্যাচিউর বোন, তাহলে এটা একটা নাম হচ্ছে ম্যাচিউর বোন। এটা একটা নাম আছে ওভেন বোন, একটা নাম আছে আর এটা একটা নাম হচ্ছে ল্যামেলার বোন। ওকে, ল্যামেলার বোন, ল্যামেলার বোন। আচ্ছা, তো তোমার প্রাইমারি বোনটা কি আসলে? প্রাইমারি, আচ্ছা ফার্স্ট আমরা স্ট্রাকচার দেখি। বোন মানে কি? বোন মানে সেখানে কোলাজেন ফাইবার থাকবে, তাই না? টাইপ 1 কোলাজেন ফাইবার। এখানে কোলাজেন ফাইবার গুলো একটু ইররেগুলারলি এবং র্যান্ডমলি অ্যারেঞ্জ থাকে, ইররেগুলারলি বা র্যান্ডমলি অ্যারেঞ্জড। আর এখানে কোলাজেন ফাইবার গুলো একটু প্যারালালি এবং একটু অর্গানাইজড ভাবে অ্যারেঞ্জ থাকে, প্যারালাল অর্গানাইজেশন অথবা অর্ডারলি অর্গানাইজেশন। ঠিক আছে? তো প্রাইমারি বোনটা কখন দেখা যায়? when a new bone is forming during intrauterine life, অথবা when a specific portion of bone is undergoing remodeling, তখন ওই পোরশনে দেখা যায় প্রাইমারি বোন। অথবা when a fracture has occurred and it is undergoing repair, এবং এটাকে আমরা বলি ক্যালাস। বাট যখন ওই বোনটা পুরোপুরি অ্যাডাল্ট হয়ে যায়, যখন কোনো রিমডেলিং আর থাকে না, যখন ফ্র্যাকচার রিপেয়ার কমপ্লিট হয়ে যায়, তখন কিন্তু ওই ফাইবার গুলা আর ইরেগুলারলি থাকে না, রেগুলার হয়ে যায়, সুন্দরভাবে অর্গানাইজড হয়ে যায়, তখন আমরা এটাকে বলি সেকেন্ডারি বোন বা ম্যাচিউর বোন বা ল্যামেলার বোন। ঠিক আছে? তাহলে দিস ইজ অল অ্যাবাউট মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ দ্য বোন। আর লাস্টে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদেরকে হ্যাভারশিয়ান স্ট্রাকচারটা নিয়ে একটু গ্রস আইডিয়া দিব। আমি অলরেডি কিছু গ্রস আইডিয়া দিয়েছি, দেখো আমি একবার একটু দেখাচ্ছি। এই হচ্ছে তোমার পেরিওস্টিয়াম, সাপোজ ফাইব্রাস লেয়ার, ভাস্কুলার লেয়ার, মানে আর সেলুলার লেয়ার। ঠিক আছে? আকলা। ঠিক আছে? তারপরে তোমরা কি করবা দেখো, এরকম করে ফাইবার দিবা, অ্যাঙ্করিং ফাইবার, যে ফাইবারগুলো পেরিওস্টিয়ামের সাথে বোনকে কানেক্ট করে রাখছে। এই ধরো বোনের সবচেয়ে আউটার সারফেস, এই ফাইবারগুলোর নাম হচ্ছে শার্পিস ফাইবার। আর এটা কি? পেরিওস্টিয়াম। আচ্ছা, এখন বোনে দেখো, বোনে ফার্স্টে এরকম অনেকগুলা 2-3টা প্যারালাল লেয়ার থাকে, এর মধ্যেই কিছু ল্যাকুনা থাকে, এবং এই ল্যাকুনার মধ্যে অস্টিওসাইট থাকে উইথ দেয়ার ডেনড্রাইটিক প্রসেস। ওকে, তারপরে শুরু হয় তোমার অ্যাকচুয়াল যেই তোমার হ্যাভারশিয়ান সিস্টেম, ওগুলা শুরু হয় এরকম করে করে থাকে। এবং একটা হ্যাভারশিয়ান সিস্টেম অনেকগুলা সমকেন্দ্রীয় বৃত্ত, 3-4টা সমকেন্দ্রীয় বৃত্ত। প্রত্যেকটা বৃত্তকে কি বলা হয়? প্রত্যেকটা বৃত্তকে বলা হয় এক একটা ল্যামেলা। এবং প্রত্যেকটা ল্যামেলায় কি থাকে? প্রত্যেকটা ল্যামেলায় অনেকগুলা করে ল্যাকুনা থাকে, এবং প্রত্যেকটা ল্যাকুনার ভিতরে কি থাকে? অস্টিওসাইট থাকে। এবং 2টা ল্যামেলার মধ্যে আরেকটা গ্যাপ থাকে, গ্যাপের নাম হচ্ছে ক্যানালিকুলি। ক্যানালিকুলি, ক্যানালিকুলিতে কি 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 থাকে? ক্যানালিকুলিতে থাকে অস্টিওসাইটের যে ডেনড্রাইটিক প্রসেস, সেটা। তাহলে বেসিক্যালি অস্টিওসাইটটা যেখানে থাকছে সেটা হচ্ছে ল্যাকুনা, আর তার ডেনড্রাইটিক প্রসেসগুলো যেখানে থাকতেছে ওইটাকে বলা হচ্ছে ক্যানালিকুলি। ঠিক আছে? সবচেয়ে মাঝখানে থাকে কি? সেন্ট্রাল ক্যানাল। এখানে হচ্ছে একটা সেন্ট্রাল আর্টারি, একটা সেন্ট্রাল ভেইন আর একটা সেন্ট্রাল নার্ভ থাকে। ঠিক আছে? এটার নাম হচ্ছে সেন্ট্রাল ক্যানাল। আবার এই ছবিটা একটু দেখো, তাহলে এই হচ্ছে গ্রস স্ট্রাকচার অফ মানে হ্যাভারশিয়ান ক্যানাল। আর এই ছবিটা একটু দেখো এখন, এই যে দেখো, এইটা তো গেলো একটা সেন্ট্রাল ক্যানাল, এই আরেকটা সেন্ট্রাল ক্যানাল। ঠিক আছে? তো একাধিক সেন্ট্রাল ক্যানাল আবার নিজেদের মধ্যে কানেক্টেড থাকে। এই যে কানেক্টেড থাকে এটাকে বলা হয় পারফোরেটিং ক্যানাল। এটাকে বলা হয় পারফোরেটিং ক্যানাল, অথবা এটার আরেক নাম হচ্ছে ভকম্যানস ক্যানাল। ভকম্যানস ক্যানাল। আর আরেকটা জিনিস দেখো, এই পুরাটা হচ্ছে কম্প্যাক্ট বোন, এই পুরাটা। আর মাঝখানে দেখো যেখানে মেডুলারি ক্যাভিটি, এই জায়গাটাতে দেখছো এই যে এরকম অনেক ছিদ্র ছিদ্র আলা বোন, এটা হচ্ছে তোমার স্পঞ্জি বোন। এখানে দেখো কোনো স্পেস নাই, বাট এখানে দেখছো অনেকগুলা ফাঁকা ফাঁকা স্পেস। ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে বেসিক স্ট্রাকচার অথবা অর্গানাইজেশন অফ বোন। ঠিক আছে? তো তাইলে আমি কিন্তু কম্প্যাক্ট বোনের কথা বললাম। এখন আরেকটা জিনিস মনে হয় একটু মিস গিয়েছে, একটু বলতেছি। এই যে এখানে তোমার দেখো, এগুলো তো এগুলো হ্যাভারশিয়ান সিস্টেম বা হ্যাভারশিয়ান ক্যানাল।
আচ্ছা ওয়েট শুনো, মাঝখানে যে ক্যানালটার নাম হচ্ছে হ্যাভারশিয়ান ক্যানাল। আমি ভুল বলেছি, হ্যাভারশিয়ান ক্যানাল। এখানে থেকে সেন্ট্রাল আর্টারি, সেন্ট্রাল ভেন, সেন্ট্রাল নার্ভ। আর এই এক একটা যে সিস্টেম, এটার নাম হচ্ছে হ্যাভারশিয়ান সিস্টেম, অথবা এক একটা সিস্টেমকে আরেকটা নাম দেওয়া হয় অস্টিওন। অস্টিওন। আচ্ছা আরেকটা জিনিস, এই যে বাইরে কিছু লেয়ার দেখালাম না আমি ফার্স্টেই, এটাকে বলা হয় এক্সটার্নাল সার্কামফেরেন্সিয়াল ল্যামিনা। এক্সটার্নাল সার্কামফেরেন্সিয়াল ল্যামিনা, এটার বাইরে কি কে কে থাকে? পেরিঅস্টিয়াম থাকে। ঠিক একই ভাবে হ্যাভারশিয়ান ক্যানালগুলো ধর অনেকগুলো আছে, এবং এ হচ্ছে বোনের ইনার সারফেস, এই পাশে আছে এন্ডোস্টিয়াম। সাপোজ এই পাশে আছে এন্ডোস্টিয়াম, তো এন্ডোস্টিয়ামের আগেও এরকম অনেকগুলা প্যারালাল লেয়ার থাকে, এদেরকে বলা হয় ইন্টারনাল সার্কামফারেন্সিয়াল ল্যামিনা। আচ্ছা এটা তোমরা আসলে একটু বেশি হেক্টিক হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে এখন। এটা আমার কাছে মনে হচ্ছে যে তোমরা, আমি পুরোটাই বলে দিয়েছি, এখন বই দেখলে তোমরা এটা খুব ইজিলি বুঝতে পারবে। আমি যে ছবিটা দেখাচ্ছিলাম তোমাদেরকে বারবার, এটা জাঙ্কোয়ের ছবি ছিল। আশা করি বেসিক গ্রস স্ট্রাকচারটা তোমরা বুঝতে পারবা এখন। আর আজকের ক্লাসটা আমি এ পর্যন্ত নেই, তাহলে পরের ক্লাসে আমরা কার্টিলেজ অল্প একটু সময় পড়িয়ে কানেকটিভ টিস্যুর দু একটা ছোটখাটো জিনিস দেখে কানেকটিভ টিস্যু শেষ করব। আর এপিথেলিয়াল টিস্যুর অ্যাসেসমেন্ট আমি আসলে এখনো তোমাদেরকে দিতে পারিনি, আমি এক্সট্রিমলি সরি। আমি দেখি যদি না হয় তাহলে একসাথে এপিথেলিয়াল কানেকটিভ দুইটা একসাথে হবে। তবে আমি ইনশাল্লাহ বৃহস্পতিবারের আগেই কোনো একটা সময় তোমাদেরকে বলবো যে অমুক সময় হবে অ্যাসেসমেন্টটা এপিথেলিয়ালের। আর কানেকটিভটা হবে পরের ক্লাসটা হবার পরে, পরের ক্লাসে কানেকটিভটা হয়ে গেলে পুরো কানেকটিভটা একসাথে দেওয়া হবে। আচ্ছা আর আজকে আমি হচ্ছে বোন থেকে দাগানো অংশটা দিয়ে দিচ্ছি, জাঙ্কোয়ের দাগানো হয়ে গিয়েছে। এখন বলো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, আর যদি না থাকে। এই ছবিতে স্পঞ্জি লেয়ারটা কোথায়? ছবিতে? আচ্ছা দাঁড়াও, কোন ছবিতে? আমি যেটা আঁকলাম? জি ভাইয়া এখানে। আমি যেটা আঁকলাম এখানে আমি আসলে স্পঞ্জি লেয়ার আঁকিনি, তবে এই যে এন্ডোস্টামের ভিতরে কে কে থাকে, মেডুলারি ক্যাভিটি না, এখানেই থাকবে স্পঞ্জি বোন। ঠিক আছে, এর মধ্যে মধ্যে বোন মেরো থাকবে। ওকে, এন্ডোস্টিয়ামের বাইরে ভাইয়া। এন্ডোস্টামের ভিতরে দেখো, এই হচ্ছে একটা বোন ফাঁপা, মাঝখানে তোমার এই হচ্ছে স্পঞ্জি বোন। ঠিক আছে, আর যে অংশটা এটা এটা হচ্ছে কম্প্যাক্ট বোন। বাইরে থাকবে পেরিওস্টিয়াম, আর একদম কম্প্যাক্ট বোনের একদম ইনার লেয়ারে থাকবে এন্ডোস্টিয়াম। এবার বুঝতে পারছো? মানে বেসিক্যালি বোনটাকে ক্রস সেকশন করছি। দাঁড়াও আমি আরেকটা ছবি দেখাই, তাহলে বুঝতে পারবা। একটা মিনিট। এই যে দেখো, এখন এই ছবিটা একটু দেখো, এই ছবিটা দেখতে পাচ্ছ? এই ছবিটা দেখো, এই হচ্ছে সাপোজ সবচেয়ে আউটার লেয়ার অফ বোন। এটা হচ্ছে সবচেয়ে আউটার লেয়ার অফ বোন, এর বাইরে থাকবে পেরিওস্টিয়াম। এই হচ্ছে, এই পুরোটা হচ্ছে কি কম্প্যাক্ট বোন, আর বাকিটা মানে এটা হচ্ছে, এই যে তুমি দেখো না অনেকগুলো ফাঁকা ফাঁকা জিনিস জায়গা দেখতে পাচ্ছ, এই যে জিনিসগুলা, এগুলোর নাম হচ্ছে বোনি স্পিকিউল। আর এদের মাঝে মাঝে যে ফাঁকা জায়গা, এটার নাম হচ্ছে ট্রাবেকুলি। এই জায়গাটাই বেসিক্যালি মেডুলারি ক্যাভিটি বা বোন ম্যারো থাকে। আর বোনের বাইরের যে লাইনিং, বাইরের কম্প্যাক্ট বোনের আউটসাইড সারফেসে যে লাইনিং, এটা হচ্ছে পেরিওস্টিয়াম। কম্প্যাক্ট বোনের ইনার সারফেসে যে লাইনিং, এটা হচ্ছে এন্ডোস্টিয়াম। আর এন্ডোস্টিয়ামের পরেই থাকবে স্পঞ্জি বোন। বুঝতে পারছো এখন? জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা হ্যাঁ, ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে বা কোয়েরি? যদি না থাকে তাহলে আমরা মনে হয় শেষ করতে পারি। রাজীব ভাইয়া শেষ করে দিতে পারেন ভাইয়া, আর আপনাকে অনেক ধন্যবাদ।